এমন নেশা করতেন জাহাঙ্গীর তার নিজস্ব অন্তঃপুরে যে যখন বিকেলবেলা মিটিং করতে আসতো সবাই আমির ওমরারা, তাদের কিন্তু এটা ছিল না যে তারা মদ খেয়ে আসতে পারবে না, জাহাঙ্গীর শুধু একা খাবেন। কিন্তু উনি এত নেশাতুর হয়ে থাকতেন যে অনেক সময় মিটিং ক্যান্সেল হয়ে যেত। তো রাখি উৎসব তখন মুঘল অন্তঃপুরে হতো। গোহত্যা নিষিদ্ধ করা, সেটা ইনিও বজায় রাখলেন। পুরো সাম্রাজ্যে গোহত্যা নিষিদ্ধ, যেহেতু হিন্দুদের এটা ভালো লাগছে না। এবং কিছু কিছু দিনে যেগুলো হিন্দুদের কাছে পবিত্র দিন, সেই দিনে মাংস বিক্রি করাটাও ব্যান ছিল। ওনার ইন্টারেস্ট ছিল কিসে? সুফিজমে ইন্টারেস্ট ছিল। মন্দির টন্দির যেমন ভাঙছেন, তেমনি আবার এক জায়গায় উনি নিজের আত্মজীবনীতেই লিখছেন যে বেদান্ত আমার খুব ভালো লাগে, বেদ এবং বেদান্ত, কারণ বেদ হচ্ছে সুফিজমের সায়েন্স। দ্য সায়েন্স বিহাইন্ড সুফিজম ইজ বেদ। জাহাঙ্গীর আমি দেখেছি শিশু সুলভ, একজন আমিরকে গাধার এবং আরেকজন আমিরকে গরুর চামড়া সেলাই করে দেওয়া হলো তাদের গায়ে। গাধার পেছনে উল্টো করে বসিয়ে লাহোর ঘোরানো হচ্ছে। চামড়াটা তো ধীরে ধীরে শুকোচ্ছে, তাতে ওদের চামড়াতে টান পড়ছে, সেই করে মারা গেছে। তো এই সময় এরকম একটা হয়ে যায় যে রাস্তা দিয়ে হয়তো কোনো মহিলা যাচ্ছেন, তো তাকে টিটকিরি কাটা হতো যে এই তো শাহজাহানের ব্রেকফাস্ট যাচ্ছে, এই তো শাহজাহানের লাঞ্চ যাচ্ছে। থিওরি এটাও আছে যে এই সময় মুমতাজের পরে সম্ভবত শাহজাহানের জাহানারার সাথে একটা ইনসেস্চুয়াস রিলেশনশিপ তৈরি হয়। কাশ্মীরে যেমন হিন্দু এবং মুসলিম দুটো কমিউনিটি ছিল, ইন্টার ম্যারেজ প্রচণ্ড হতো ওখানে, দুরকমই, হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের বিয়ে, মুসলিম ছেলের সাথে হিন্দু মেয়ের বিয়ে। শাহজাহান বললেন যে না, হিন্দু মেয়েকে বিয়ে করে মুসলিম ছেলেরা আনতে পারবে, কিন্তু উল্টোটা হবে না, উল্টোটা ব্যান্ড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি রুনব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আমার সঙ্গে আছে প্রেমাশিস। ওয়েলকাম প্রেমাশিস। সো আজকের এপিসোডে আমরা মুঘল সাম্রাজ্যের আরেকটা পার্ট নিয়ে কথা বলবো। অলরেডি 3টে এপিসোড আছে, যারা দেখেননি, যারা প্রথম ক্লিক করলেন, তারা অবশ্যই এই 3টে পার্ট দেখে আসবেন, কারণ সেটা একটা সিরিজের মতো। মানে একটা এপিসোড শুরু করলেন আপনি, মাঝখানে আপনি বুঝতে পারবেন না, এটা একটা সিজনের মতো। তো আমরা আজকে একটা পার্টে ঢুকবো, তার আগে দুটো তিনটে জিনিস বলা খুব জরুরি। সেটা হলো, যারা সাবস্ক্রাইব করেননি এখনও, বা যারা প্রথমবার ক্লিক করেছেন, তারা নিচে একটা সাবস্ক্রাইব বলে বাটন আছে, লাল রঙের বাটন, পরিষ্কার দেখা যায়, যান গিয়ে ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ক্লিকিং, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে। আর একটা বাটন আছে পাশে, সেটা হলো সুপার থ্যাঙ্কসের বাটন। সেটা অলরেডি যারা আমাদের সুপার থ্যাঙ্কস দিয়েছেন তাদেরকে অত্যন্ত মন থেকে ধন্যবাদ, কারণ প্রত্যেকটা কন্ট্রিবিউশন আমাদের জন্য খুব ম্যাটার করে। কারণ আমরা একটা এমন জিনিস করছি, এমন একটা জিনিস করার চেষ্টা করছি যেটা ইজ আনপ্রেসিডেন্টেড। মানে এরকম ঠিক এই ধরনের পডকাস্ট এখনও অবধি স্পেসিফিক্যালি বই নিয়ে খুব একটা হয়নি। নলেজের পডকাস্ট প্রচুর আছে, আমরাও চেষ্টা করছি নতুন নলেজ পাওয়ার। সো আজকের এপিসোড শুরু। যেটা খুবই ইন্টারেস্টিং, গত 3টে এপিসোডে আমরা করেছি, 3টেই তো হয়েছে না? 3টে হচ্ছে বাবর, হুমায়ুন, আকবর। রাইট, বাবর, হুমায়ুন, আকবর অবধি আমরা পৌঁছেছি। মুঘল এম্পারার নিয়ে বা মুঘল এম্পারার্সদের নিয়ে আমরা কথা বলেছি, মুঘল রাজত্ব বা মুঘল সাম্রাজ্য নিয়ে কথা বলেছি। সেটা হলো এই বইটার রেফারেন্সে এম্পারার্স অফ দ্য পিকক থ্রোন, যেটা লেখা হলো আব্রাহাম এরালির। এবং বিষয়টা যেটা হয়েছে সেটা হলো, এই বইটা এত সুন্দরভাবে পুরো বিষয়টাতে আমরা ঢুকেছি, এবং তাতে আমরা একটা সিনেমার মতো সিরিজের মতো দেখতে পেয়েছি, যে একটার পর একটা গেম অফ থ্রোনস, মানে ইন্ডিয়ান গেম অফ থ্রোনস বা মুঘল গেম অফ থ্রোনস যদি বলা যায়। মজা সেটা দিয়েই লাগছে, এবং আমার মনে হয় আপনাদেরও সেই কারণেই ভালো লাগছে, এবং সেই কারণেই আপনারাও এনজয় করছেন এই পুরো বিষয়টা। সো আগের দিন যেখানে এপিসোডটা শেষ করেছিলাম সেখান দিয়েই শুরু করি। সেটা হলো, জাহাঙ্গীর কি নূরজাহানের হাতের পুতুল ছিলেন? এটা দিয়ে শুরু করব, কারণ হলো এইরকম জিনিসপত্র যে কোনো জায়গায় আমরা যদি হিউম্যান করে দেখি, ব্যাপারটা মনে হয় বেশি ইন্টারেস্টিং হবে। তো প্রেমাশিস, লেটস স্টার্ট দ্য এপিসোড। একটা গল্প শোনার মতো করে ব্যাপারটা শুনি। হ্যাঁ, জাহাঙ্গীর নূরজাহান, এই গল্পটা আমরা একটু পরে ঢুকবো, কারণ ঠিক জাহাঙ্গীরের অনেক বেশি বয়সে তার সাথে নূরজাহানের বিয়ে হয়। বেশ, তার আগে জাহাঙ্গীরের আরও অনেক বিবাহ হয়, ইত্যাদি হয়। মানে জাহাঙ্গীরের 40s বিয়ে হয় অ্যাকচুয়ালি নূরজাহানের সাথে। তো আমরা সেই অবধি পৌঁছই, কারণ 36 বছর বয়সে তো উনি সুলতান হয়ে গেছেন ভারতবর্ষের। এবং এটা বুঝতে হবে যে জাহাঙ্গীর মুঘলদের হিসেব মতো 36 বছর বয়সে সুলতান হওয়াটা কিন্তু অনেক লেট। হ্যাঁ, কারণ তার বেশিরভাগ লোকজন তো তাড়াতাড়ি মরেই গেছে। হ্যাঁ, তোর বাবার 47 বছর বয়সে মারা গেছেন, হুমায়ুনও 48, জাহাঙ্গীর মানে সেলিম তখনও ছিলেন, সেলিমের 2 ভাই মুরাদ এবং দানিয়াল, এরাও 30-এর কোঠায় মারা গেছেন, নেশা টেশা প্রচুর করে মারা গেছেন আর কি। এবং সেলিমের তো মনে হচ্ছিল এটা যে এতদিন ধরে রাজা হতে পারছি না, বয়স হয়ে যাচ্ছে। একেবারেই সেলিম রেস্টলেস হয়ে গেছে। হ্যাঁ,
রেস্টলেস হয়ে গিয়ে বিদ্রোহ তো করেছিলেনই আকবরের বিরুদ্ধে, এবং আরেকটাও জিনিস করেছিলেন, তিনি খুব নেশায় ডুবে গেছেন। ইয়াং বয়সে জাহাঙ্গীর খুব ভালো শিকার করতে পারতেন, দুর্দান্ত, তার মানে লক্ষ্যভেদ সাংঘাতিক ছিল, যুদ্ধ ভালো করতেন ইত্যাদি। কিন্তু তারপরে যখন উনি দেখছেন এই সময় পেরিয়েই যাচ্ছে, আমি রাজা হতে পারছি না, তখন উনি নেশা করতেন মানে সাংঘাতিক নেশা করতেন, মদ্যপান, স্পিরিট, মানে ধর কনিয়াক টাইপের স্পিরিট, দিনে 20 কাপ স্পিরিট, মানে 20 বার উনি স্পিরিট খেতেন। বাপরে, মানে সে তো ডেঞ্জারাস ব্যাপার আর কি স্বাস্থ্যের জন্য। স্বাস্থ্যের জন্য তো স্বাস্থ্য ওনার ভেঙে পড়ার পরে ডাক্তার বলল যে এটা করা যাবে না। তখন উনি কমিয়ে আনলেন যে স্পিরিটের সাথে আমি একটু ওয়াইন মিশিয়ে খাবো, তাহলে পরে ব্যাপারটা ঠিক হয়, এবং তখন উনি আফিম খাওয়াও শুরু করলেন। আচ্ছা। তো যখন জাহাঙ্গীর রাজা হলেন 36 বছর বয়সে, তখন তার কিন্তু প্রাইমটা পার হয়ে গেছে তার সেই সময়কার হিসেবে, তখন তার হাত রীতিমতো কাঁপে। এই হচ্ছে জাহাঙ্গীরের রাজা হওয়া। এবং উনি যখন রাজা হয়েছেন তখন ওই মাঝখানে আমরা আগের এটাই বলছিলাম যে এমনও হয়েছিল যে বোধহয় জাহাঙ্গীর বাদ পড়ে যাবেন, আকবরের পরে সোজাসুজি জাহাঙ্গীরের ছেলে খুসরাও বলেছিলাম সে হবে, কারণ খুসরাও 18 বছর বয়সের। ঠিক। কিন্তু সেটা হয় না, সেলিমকেই রাজা হয়ে ওঠেন। তো রাজা হয়ে ওঠার পর এবার সেলিমের বড় হওয়াটা আমরা একটু দেখি। সেলিম হচ্ছে রাজপুত মা, সেলিমের যোধাবাই নয়, আমরা আগেই বলেছি। একটা ভুল হয়ে গেছিল, আকবরের যে স্ত্রী তার নাম আমরা বলেছিলাম যোধাবাই না, যোধাবাই অ্যাকচুয়ালি জাহাঙ্গীরের স্ত্রী। এক মিনিট, তার মানে যোধা আকবর যে ব্যাপারটা এটা নেই না, মুগলে আজম এবং যোধা আকবর দুটো সিনেমাতে এবং অন্যান্য যেখানে এই রেফারেন্সটা এসেছে সেটা ভুল রেফারেন্স। আকবরের অনেক রাজপুত মহিষীর মধ্যে একজন রাজপুত মহিষী ছিলেন যার থেকে সেলিমের জন্ম। সে খুব একটা ইম্পর্টেন্ট ছিল না সেটা আমরা জানি, কারণ মূলত সেলিমা যে ছিল বেরাম খানের উইডো, যে আকবরের স্ত্রী, তিনি এবং হামিদা তার ঠাকুমা, এরাই জাহাঙ্গীরের জীবনে বেশি ইম্পর্টেন্ট ছিলেন। ভগবান দাসের যে বোনের সাথে বিয়ে হয়েছিল আকবরের, সে বায়োলজিক্যাল মাদার শুধুমাত্র, তার কোনো ভূমিকা আর ছিল না। যোধাবাই সাথে জাহাঙ্গীরের বিয়ে হয়। কি মুশকিল বলুন তো, কি ইতিহাস শুনলাম, কি ইতিহাস, সিনেমাকে ঐতিহাসিক মানা যাবে না একদমই। আর জাহাঙ্গীরের মায়ের সাথে মায়ের ভাইজি, মানে বেসিক্যালি ভগবান দাস, তার বোনের সাথে বিয়ে হলো আকবরের, তার মেয়ের সাথে বিয়ে হলো জাহাঙ্গীরের। আচ্ছা। সেখান থেকে সন্তান হচ্ছে খুসরাও। আচ্ছা। আর যোধাবাইয়ের সাথে যে বিয়ে হয়েছিল তার সন্তান হচ্ছে শাহজাহান। মানে যোধাবাই ফ্যামিলি ট্রি বানিয়ে দিলে সুবিধা হবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝলাম। হ্যাঁ, আকবর তার দুটো রাজপুত, তার একজন রাজপুত পত্নী আছেন অনেকের মধ্যে, তার সন্তান জাহাঙ্গীর, তিনি সেলিম, তিনি যোধাবাই নন, তিনি হচ্ছেন ভগবান দাস বলে আরেক রাজপুত রাজার বোন। হ্যাঁ, বোন। এবং তার ভগবান দাসের মেয়ে মানসিং এর বোন, তার সাথে জাহাঙ্গীরের বিয়ে হয়। তার নাম মানবাইয়ের ছেলে হচ্ছে মানবাই এবং জাহাঙ্গীরের ছেলে হচ্ছে খুসরাও। যে রাজা হতে চাইছিল, যার সাথে যে মানে বাদ পড়ে গিয়ে যার রাজা হওয়ার কথা ছিল। জাহাঙ্গীরের আরেকটি স্ত্রী থাকে রাজপুত, যার নাম যোধাবাই। এবং জাহাঙ্গীর এবং যোধাবাইয়ের সন্তান হচ্ছে শাহজাহান। বেশ, এটা একটা অন্তিম চার্ট বানাতে পারলে খুব ভালো হয়, লোকজনের বুঝতে সুবিধা হবে। বেশ, তো যাও আমরা সন্তানে পরে আসব। প্রথমত জাহাঙ্গীর পড়াশোনায় খুব মনোযোগ ছিল তার, এবং জাহাঙ্গীর একমাত্র মুঘলদের মধ্যে বোধহয় সবচেয়ে সফিস্টিকেটেড ছিলেন আর্ট এবং কালচারের দিক থেকে। বেশ, সেখানে নূরজাহানেরও একটা ভূমিকা ছিল, সেটা আরও পরের দিকে। কিন্তু এমনিতেই জাহাঙ্গীর খুব আর্ট, কালচার, মিউজিক, সায়েন্স এসবের প্রচণ্ড তার মানে একটা নেশা ছিল এগুলোর দিকে। খেতে ভালোবাসতেন, সবচেয়ে বেশি খেতে ভালোবাসতেন মুঘলদের মধ্যে একমাত্র জাহাঙ্গীর। আকবর সেরকম কিছু খেতেন না, আমরা আগেই ডিসকাস করেছি, খিচুড়ি পছন্দ ছিল। শাহজাহানেরও মোটামুটি ওরকমই। অরঙ্গজেব তো একেবারেই নয়, খাবার দাবারের দিকে খুব একটা মন তার ছিল না, খিচুড়ি খেতে ভালোবাসতেন। জাহাঙ্গীরের বরং খাবার দাবারে বেশ আম টাম খাওয়া ইত্যাদিতে এবং নেশা,
মানে সাংঘাতিক নেশা হতো, মানে এমন নেশা করতেন জাহাঙ্গীর তার নিজস্ব অন্তঃপুরে, যে যখন বিকেলবেলা মিটিং করতে আসতো সবাই আমির ওমরারা, তাদের কিন্তু এটা ছিল না যে তারা মদ খেয়ে আসতে পারবে না, জাহাঙ্গীর শুধু একা খাবেন। কিন্তু উনি এত নেশাতুর হয়ে থাকতেন যে অনেক সময় মিটিং ক্যান্সেল হয়ে যেত, যে এরকম লেভেলের। এবং বললাম হাত ফাত কাঁপতো ইত্যাদি, মাতাল রাজা টাইপ একদম ওরকম। এবং জীবনের ভালো ভালো যে জিনিসগুলো সেগুলোকে উনি পছন্দ করতেন। তো জাহাঙ্গীর রাজা হয়ে ওঠার পর কিছু কিছু জিনিস উনি করলেন। খুব একটা রাজত্ব বিস্তার জাহাঙ্গীরের সময় হয়নি, কিন্তু কিছু জিনিস হলো। যেমন ধর, ওই হুমায়ুনের সময় যে একটা ড্রাম বানানো হয়েছিল, যে ড্রাম বাজিয়ে কোনো রকম অসুবিধে হলে পরে ওই ড্রামটা বাজালে একেবারে সোজাসুজি সুলতান শুনতে পাবেন, ইনি তার একটা ফরম্যাট চালু করলেন, চেইন, একটা ঘন্টা লাগানো, প্রচুর ঘন্টা লাগানো একটা চেইন, পুরো আগ্রার বিভিন্ন জায়গায় রয়েছে। ওই চেনটা টানলে পরে ঘন্টা বাজবে, তখন উনি বুঝতে পারবেন। এবং এটা বেশ কার্যকর ছিল, আনলাইক হুমায়ুনের ড্রামের অত ফর্মুলা করেননি উনি, বলছেন জাস্ট টেনে দিলেই এটা শোনা যাবে আর কি। এটা হলো। তারপর আরও বেশ কিছু জিনিস উনি চালু করলেন, যেমন ধর সিকিউরিটির দিকে অনেক নজর দিলেন। আরেকটা জিনিস যেটা এই সময় থেকে আমরা দেখব, যে আকবরের সময় যে একটা রিলিজিয়াস টলারেন্স ছিল, সেটা ধীরে ধীরে জাহাঙ্গীরের সময় থেকে ভাঙতে শুরু করেছে। একটু ডিটেলে বলো, রিলিজিয়াস টলারেন্স বলতে? দেখ, মুঘল সাম্রাজ্যটা কিন্তু একটা থিওক্রেটিক স্টেট ছিল। থিওক্রেটিক স্টেট মানে কি, ধর্মের নামেই শাসন হচ্ছে। ঠিক। আকবর সেখান থেকে বেরিয়ে গিয়ে মানে সেই সময়কার পুরোপুরি সেকুলার না হলেও এটা ছিল যে অন্যান্য ধর্ম, মূলত হিন্দু ধর্মাবলম্বীরাই ছিলেন, তাদেরকে কতটা আমরা সহ্য করব, মানে সহিষ্ণুতার একটা পরিবেশ তৈরি করেছিলেন। হ্যাঁ, জাহাঙ্গীরের সময় থেকে সেটা ভাঙতে শুরু করে, যেটা অরঙ্গজেবের সময় এসে ভেঙেই পড়ে পুরোপুরি। আচ্ছা, বেশ। তবে কি জাহাঙ্গীরের সময় পুরোপুরি ভাঙে না। যেমন ধর রাখি উৎসব তখন মুঘল অন্তঃপুরে হতো। হ্যাঁ, মুঘল ফোর্টের ভেতরে রাখি উৎসব হতো। গোহত্যা নিষিদ্ধ করা, সেটা ইনিও বজায় রাখলেন। পুরো সাম্রাজ্যে গোহত্যা নিষিদ্ধ, যেহেতু হিন্দুদের এটা ভালো লাগছে না। এবং কিছু কিছু দিনে, যেগুলো হিন্দুদের কাছে পবিত্র দিন, সেই দিনে মাংস বিক্রি করাটাও ব্যান ছিল। আচ্ছা, তাহলে তো এটা সহিষ্ণুতারই একটা দিক। হ্যাঁ, এটা যেমন ছিল, তেমনি আবার ধর কাংড়া ফোর্টে জয় করলেন, ওখানকার মন্দির ভেঙে দিলেন, জ্বালামুখীর মন্দির খুব বিখ্যাত, সেটাও আছে। আচ্ছা, এবার আমি এখানে একটু তোর থেকে আমি ওনাদের সাথে একটু কথা বলে নিই, যে যাদের মনে হচ্ছে যে এগুলো সব প্রচার এবং এটা বুঝতে হবে যে এটা প্রচার নয়, এটা কিন্তু জাহাঙ্গীরের আত্মজীবনীর পার্ট। এগুলো নিজেই লিখছেন, এবং যারা ক্রনিকলরাও লিখছেন, তারা এটাকে কিন্তু নিন্দে করার জন্য লিখছেন না। উনি কত বড় রাজা ছিলেন সেটা প্রমাণ করার জন্য এই উদাহরণগুলো দিচ্ছেন, যে উনি কিন্তু কাফিরদের এগেনস্টে এই কাজ করেছেন। ওকে, তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, মানে সেই সময়ের ওদের ওই মাইন্ডসেট থেকে যদি ভাবা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এইটা একটা বীরত্বপূর্ণ কাজ। হ্যাঁ, ধর আজ থেকে 500 বছর পরে যদি কেউ লিখতে যায় যে অধুনা ভারতবর্ষে একটা মন্দির স্থাপন হলো সরকারি পৃষ্ঠপোষকতায়, তাহলে তো সেটা মানে এখনকার ক্রনিকলারদের লেখা অনেকের পড়লে পরে তো মনে হবে যে এটা ভালোই করেছে আর কি, মানে ধর্ম স্থাপনের জন্য হয়েছে আর কি ব্যাপারটা। তো ওখানেও তেমনি স্থাপনের জন্য। ঠিকই, হ্যাঁ, বুঝতে পেরেছি। তখনকার কনটেক্সটে তখনকার ক্রনিকলাররা ওভাবেই লিখছেন। যেমন পুষ্করে বরাহ মন্দির, উনি বরাহ মূর্তি ধ্বংস করেন, এগুলো অনেক করেন। গুরু অর্জুন সিং শিখদের, তাকেও মারা হয়, কিন্তু তাকে মেরে ফেলার কারণটা পলিটিক্যাল, ওটার কারণে আমরা আসব। জৈন প্রচুর মন্দির ধ্বংস করেন। হ্যাঁ, মানে সেই সময় এটা দেখা যাচ্ছে যে তুই সেই কারণেই বোধহয় সহিষ্ণুতা চলে যাচ্ছে বলছিস, কারণ এই ঘটনাগুলো ঘটছে। আসলে কি, আকবরের যেমন একটা ইন্টারেস্ট ছিল ধর্মে, যে আমি বুঝি সমস্ত ইবাদত খানাতে সমস্ত ধর্মের লোককে নিয়ে এসে একটা ধর্মের জায়গাতে সরকার এবং ধর্ম, মানে রাষ্ট্র এবং ধর্ম কোথায় থাকবে, এটা নিয়ে আকবরের ইন্টারেস্ট ছিল। জাহাঙ্গীরের তেমনি কোনো ইন্টারেস্ট ছিল না। উনি যখন যেটা ঠিক লাগছে উনি করে দিচ্ছেন, এবং মূলত পলিটিক্যাল কারণ আর কি। তো আকবর ওয়াজ, মানে অনেক ইউরোপিয়ান লেখাদের কথায় উনি বলেন যে জাহাঙ্গীর ওয়াজ অ্যাথিস্ট।
আচ্ছা, মানে ধর্ম নিয়ে অত ইন্টারেস্টই ছিল না। ধর্ম নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য যেটা করতে হয় উনি করে দিয়েছেন। বেশ তখন বেশ। যে কাংড়া ফোর্টে গেলাম, ওখানকার লোকদের উপরে মানে কায়েম করার জন্যে ওখানকার মন্দির ভাঙতে হবে, ভেঙে দিলাম, এসব করছেন উনি। তবে ওনার ইন্টারেস্ট ছিল কিসে? সুফিজমে ইন্টারেস্ট ছিল জাহাঙ্গীরের, সুফিজমে ইন্টারেস্ট ছিল। মন্দির টন্দির যেমন ভাঙছেন, তেমনি আবার এক জায়গায় উনি নিজের আত্মজীবনীতেই লিখছেন যে বেদান্ত আমার খুব ভালো লাগে, বেদ এবং বেদান্ত, কারণ বেদ হচ্ছে সুফিজমের সায়েন্স, দ্য সায়েন্স বিহাইন্ড সুফিজম ইজ বেদ। এটা ওনার আত্মজীবনীতে নিজে লিখছেন। বাহ, অদ্ভুত তো। হ্যাঁ, বললাম যে মানুষগুলোকে মানুষ হিসেবে দেখলে পরে আমরা দেখবো তাদের দুটো সাইডই আছে। যেমন আছে যে একেবারে গরিব ধুলো মাখা এক হিন্দু সন্ন্যাসী, তার সাথে পাশে বসে জাহাঙ্গীর কথা শুনছেন তার থেকে, সে বের করে একটা প্রসাদের মতন নিজের ঝুলি থেকে নোংরা হাতে দিল, সে সেটা খুব মানে মাথায় লাগিয়ে এটা খেলে এসব হচ্ছে, মানে ইন্টারেস্ট আছে, কৌতূহলী মানুষ। জাহাঙ্গীরের পুরো ব্যাপারটা হচ্ছে একটা কৌতূহল, জীবন নিয়ে কৌতূহল। যেমন ধর কৌতূহলী মানুষ তো শিকার করছেন, বললাম খুব ভালো লক্ষ্যভেদ ছিল, সমস্ত জন্তুর না মানে সমস্ত বৈশিষ্ট্য লিখে রাখছেন, মানে জন্তুদের যাদের শিকার হচ্ছে, কোথায় কি প্রাণী দেখলেন, কোথায় তাদের কি ব্যবহার দেখলেন। অ্যানিমাল সাইকোলজি নিয়ে বিরাট ওনার লেখাপড়া আছে। অ্যানিমাল সাইকোলজি নিয়ে? হ্যাঁ, বিরাট জুলজিতে দারুণ, মানে ওকে সায়েন্টিস্ট এম্পারার বলে অনেকে। বাহ। সেই সময়ের নিরিখে ওই ডারউইনের আগে আর কি, এত ডিটেইলে প্রাণী এবং প্রাণীদেরই মূলত এত ডিটেইলে ক্লাসিফিকেশন এবং লিস্টিং খুব কম লোক করেছে। এইটা তো একটা আমি খুলে দেখছিলাম, সায়েন্টিস্ট এম্পারার বলে একটা চ্যাপ্টারই আছে। হ্যাঁ, ওটা জাহাঙ্গীরের ব্যাপারে। যেমন ধর ওনার একটা বাঘ ছিল, ওনার একটা বাঘ ছিল, হ্যাঁ মানে পোষ্য অবশ্যই ওদের থাকবে, রাজাদের নিশ্চয়ই থাকবেই। হ্যাঁ, তো একবার দেখা গেল ওই এনক্লোজারের মধ্যে বাঘে হরিণে একসাথে এক ঘাটে জল খাচ্ছে মানে রয়েছে আর কি, বাঘটা কিছু করছে না হরিণটাকে। এটা কেমন হলো? এটা তো কিছু একটা অন্যরকম ব্যাপার আছে। এক্সপেরিমেন্ট করার মন হলো যে হরিণটাকে সরিয়ে নাও, হরিণটাকে সরিয়ে নিলে আরেকটা হরিণ ওখানে ইন্ট্রোডিউস, ওটাকে বাঘটা খেয়ে নিল। ও, তার মানে ওই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব। তারপরে আবার এই হরিণটাকে রাখলেন, একে খেলো না, তখন এটা একটা লেখা হচ্ছে। মানে এইসব অ্যানিমাল সাইকোলজি নিয়ে কি বোঝার চেষ্টা করছেন উনি, বাহ, বুঝে কতটা উঠতে পারছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু কৌতূহলগুলো করছেন যে সেটাই তো বড় ব্যাপার। প্রচণ্ড কৌতূহলী রাজা, এবং ওনার মধ্যে একটা শিশু সুলভ ভাব ছিল। লাহোরে একবার গেছেন, ঘুরছেন, দেখলেন বাচ্চারা কিছু এমনি একদম নর্মাল সাধারণ ঘরের বাচ্চারা খেলছে, হাতি থেকে নেমে গেলেন, নেমে তাদের সাথে খেলা শুরু করলেন। এবং তারপরে যখন চলে আসতে বলছেন আমির ওমরারা যে এবার চলুন সময় হচ্ছে, সে হাপুস নয়নে কাঁদছেন, বলে আমার এরকম জীবনটা কেন রইল না বলো তো, আমাকে কেন ওই রাজমহলে থেকে এত কিছু ভাবতে হয়, পলিটিক্স কি রাজত্ব করছে। তো একদিকে যেমন এমন হাপুস নয়নে উনি বাচ্চাদের মতন করছেন, তেমনি অন্যদিকে আবার প্রচণ্ড ক্রুয়েলও উনি যুদ্ধের সময় বা লড়াইয়ের সময়। কাউকে ধরা হলো, পানিশমেন্ট কিভাবে দেওয়া হবে, ওনার সময় খুব পপুলার পানিশমেন্ট ছিল যে হাতির তলায় পিষে মেরে ফেলবে, বা হাতি কাউকে ধরে একটা করে হাত পা টেনে ছিঁড়ে ফেলবে, এটা ওনার দেখতে ভালো লাগতো। কনফিউজ রাজা ছিলেন কিন্তু। আমি তো আগেরটাতে বললাম যে অনেকে মনে করেন যে মুঘলদের এই যে একটা লিনিয়েজ, সেখানে একটা সাইকোলজিক্যাল ইস্যু দেখা যেতে পারে, এবং এর মধ্যে ইনব্রিডিং হচ্ছে না খুব। হ্যাঁ, খুবই হচ্ছে, কারণ মুঘল রক্ত এবং ইন্ডিয়ান রক্ত বা টোটাল আমাদের তো কালচারাল ডিফারেন্সটা তো বিরাট। প্রথম কথা, শুধু কালচারাল ডিফারেন্স না, ডিএনএ ডিফারেন্সও নিশ্চয়ই আছে। ডিএনএ ডিফারেন্স আছে, এবং এদের মধ্যে খুব ইনব্রিডিং হয়ে যাচ্ছে না একের পর এক। যেমন ধরো ওই যে বললাম যে শাহজাহানের সময় যখন আসবো, যে আকবরের ভগবান দাসের মেয়ে, ভগবান দাসের বোন, তার ছেলে সালিম, তার সাথে বিয়ে হলো ভগবান দাসের মেয়ের। এটা নূরজাহান এবং মুমতাজের ক্ষেত্রেও তাই। মুমতাজ হচ্ছে নূরজাহানের ভাইয়ের মেয়ে, তো নূরজাহান জাহাঙ্গীরের স্ত্রী, শাহজাহান মুমতাজের স্ত্রী। তো এই ইনব্রিডিং খুব, শাহজাহান মুমতাজের স্ত্রী না, মুমতাজ শাহজাহানের স্ত্রী। হ্যাঁ, তো নূরজাহান জাহাঙ্গীরের স্ত্রী, মুমতাজ তার ভাইয়ের মেয়ে, তার সাথে শাহজাহানের বিয়ে হচ্ছে। তো
তো ইনব্রিডিং হচ্ছে, মানে বর্ণ সংকর যেটাকে বর্ণসংকর না, একটা ফ্যামিলির মধ্যে যখন বারবার ডিএনএ ঘোরাফেরা করে তখন একটা হতে পারে, তখন প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, আর এদের মধ্যে সম্ভবত কিছু একটা ছিল, যেই কারণে বোধহয় সেম গোত্রতে বিয়ে করতে না বলে এইটার বোধহয় এইসব ইউজেনিক্সে চলে যাচ্ছি আমরা, সেটা নিয়ে আমরা কথা বলছি না, না পয়েন্টটা ছিল না। বাট এই যে আমি বলছি, আমি জাস্ট একটা শর্ট দেখতে পেলাম, সেটা হলো শাহজাহান ঘরের মধ্যে একা একা বসে আছে, সে নিজেই বুঝতে পারছে না, একা একটা ট্র্যাক ইন হচ্ছে, হালকা করে একটা অল্প লাইট এসে পড়ছে, সে নিজেই বুঝতে পারছে না যে আমি ঠিক কে, কারণ এটা তো পরিষ্কার তাই, মানে এক জায়গায় জাহাঙ্গীরের তো কনফিউশন ছিলই, সাংঘাতিক কনফিউশন ছিল এসব নিয়ে। কারণ যদি সে তার মধ্যে যদি ওই শিশুসুলভ বিষয়টা থাকে, তার অ্যাট দ্য সেম টাইম অত ভায়োলেন্স কি করে ভালো লাগতে পারে? তার মানে একটা বিরাট ডাইকোটমি ছিল, বিরাট দ্বন্দ্ব ছিল ছিল এবং উনি সাজতে গুজতে ভালোবাসতেন, এসব তো আমরা জানি। এবার আমরা আসি, জাহাঙ্গীরের অনেক কথা হলো, এবার তো রাজা হলে পরে মূল কাজ কি? রাজ্য বিস্তার এবং বিদ্রোহ দমন, সেই সময়কার হিসেব মতো। তো এই আমরা ঢুকছি জাহাঙ্গীর থেকে, আমরা ধীরে ধীরে শাহজাহানে ঢুকে যাব। এক মিনিট দাঁড়া, আমি একটুখানি এই ব্যাপারে জানতে চাই, জাহাঙ্গীরের লাভ লাইফ সম্পর্কে কিছু বলা হয়নি? এরকম একটা কনফিউজ লোক, তার লাভ লাইফটা কিরকম ছিল? জাহাঙ্গীর কিন্তু নূরজাহানের সাথেই তার বেশিরভাগ সময়টা কাটে, কিন্তু তার নূরজাহানের থেকে তার কোনো সন্তান সন্ততি হয় না। জাহাঙ্গীরের সময় বিয়ে কোন সময় হয়? মানে যখন উনি 43 বোধহয়, জাহাঙ্গীর যখন নূরজাহানের সাথে বিয়ে হয়, নূরজাহান তখন লেট 30s। নূরজাহান তখন লেট 30s, মানে এটা একটু লেট বিয়ে ওই সময় অনুযায়ী। হ্যাঁ, তার আগে নূরজাহানের আরেকটি বিয়ে হয়েছে, জাহাঙ্গীরের তো বহু সংখ্যক বিয়ে হয়েছে। আমরা নূরজাহানে আসবো, নূরজাহান খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার জাহাঙ্গীরের জীবনে, সেই অবধি আমরা পৌঁছই। বেশ, তার মানে মানে ওই ও বাকি এত কিছুর মধ্যে বিয়ে টিয়ে করেছে ঠিকই, কিন্তু নূরজাহানে এসে ও একটা পেট স্টপ দিয়েছে বোধহয়, বা এরকম একটা, ওটাই ফাইনালি সবসময় ওর জীবনে খুব ইম্পর্টেন্ট হয়ে থেকে গেছে। শাহজাহান অনেক বেশি রঙিন মানুষ সেই অর্থে। ঠিক আছে, চলো শাহজাহানে আসবো, তার আগে এখানে ঢুকি। তো এই খুসরাফকে তো প্রথমত উনি ক্ষমা করে দিলেন, যে তুমি যেসব বিদ্রোহ করে আমাকে মাঝখানে রেখে তুমি রাজা হতে চেয়েছিলে, এটা তুমি ঠিক করনি, কিন্তু আমি রাজা হয়েছি, এবার তোমাকে ক্ষমা করে দিলাম। তো খুসরাফের কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে না, খুসরাফ বিদ্রোহ করবেনি, ওরও সেলিমের সাথে একেবারেই বনিবনা নেই। তো জাহাঙ্গীর রাজা হওয়ার মোটামুটি 5-6 মাসের মধ্যেই কি হলো, একদিন রাত্রিবেলা দেখা গেল যে ওদের তো সে সময় ল্যাম্প জ্বালানোর লোক থাকতো, তো ল্যাম্প জ্বালানোর লোক এসে দেখলো যে খুসরাফের পুরো মহল খালি। পুরো মহল খালি? খালি, খুসরাফ নেই, কেউ নেই হঠাৎ করে, মানে দিনের বেলা ছিল, সন্ধ্যেবেলা নেই। কি হয়েছে? খুসরাফ তার সঙ্গপাঙ্গ সমস্ত সৈন্য সামন্ত নিয়ে সে চলে গেছে। কোথায়? মানে আগ্রা থেকে বেরোতে হবে, না বেরোলে তো বিদ্রোহ করতে পারবি না, অন্য একটা জায়গায় গিয়ে তো সৈন্য সামন্ত একত্র করতে হবে। তো এই জাহাঙ্গীরকে খবর পাঠানো হলো, জাহাঙ্গীর তখন হারেমে, এবং জাহাঙ্গীর বুঝলেন যে ব্যাপারটা ঠিক দিকে যাচ্ছে না। জাহাঙ্গীর ভাবলেন যে খুসরাফ বোধহয় বাংলার দিকে চলেছেন। কেন ভাবলেন? কারণ মানসিং, যে হচ্ছে খুসরাফের মামা, যে মানসিং তখন বাংলায়, তো এই নিশ্চয়ই মামার কাছে গিয়ে সাপোর্ট নিয়ে আমাকে অ্যাটাক করবে, এরকম একটা প্ল্যান করছে সম্ভবত। কিন্তু অ্যাকচুয়ালি খুসরাফ তা করেননি। আচ্ছা, একটা জিনিস জাস্ট ক্লিয়ার করনি, এই মানসিং তো জয়পুরের রাজা মানসিং না? পরে জয়পুরে বহু সংখ্যক মানসিং আছেন, তো হ্যাঁ, এর হচ্ছে মারওয়ারের রাজা ভগবান দাসের ছেলে মানসিং। বেশ, হ্যাঁ। তাজমহলের জমিটা যার ছিল আর কি। বেশ, তো সে মানসিং আছে বেঙ্গলে। তো ও জাহাঙ্গীর ভাবছে যে খুসরাফ বোধহয় ওদিকে গেছেন, কিন্তু না, ইনি গেলেন পাঞ্জাবের দিকে। পাঞ্জাবের দিকে পাঞ্জাবে তখন কি আছে? পাঞ্জাবে গভর্নর মুঘল সাম্রাজ্যই, পাঞ্জাবের দিকে গিয়ে উনি শক্তি বৃদ্ধি করছেন, এবং যেহেতু খুসরাফ আসছেন আর্মি নিয়ে, প্রচুর লোকজন একত্র হয়ে ওনার সৈন্য সামন্ত বাড়ছে, ইনি পাঞ্জাবে তো গেলেন, শক্তি বৃদ্ধি হচ্ছে। আরেকজনের থেকে উনি সাহায্য চাইলেন, সেটা হচ্ছে শিখদের গুরু অর্জুন সিং। আচ্ছা, নবম গুরু সম্ভবত, যদি খুব ভুল না হয়। অর্জুন সিংয়ের কাছে টাকা চাইলেন, যে আমার তো সৈন্য সামন্ত লাগবে, এবং আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, সে খুব একটা ভালো রাজা নয়, আমাকে সাপোর্ট করুন, এবং আমি রাজা হতে চাই। হ্যাঁ, গুরু অর্জুন সিং বললেন যে এই টাকাটা তোমার রাজাদের জন্যে নয়, এটা গরিবদের কল্যাণের জন্যে। এবার কোনোভাবে একটা খুসরাফ অর্জুন সিংকে কনভিন্স করলেন যে না, এটা আমি রাজা হলে গরিবদের উন্নতি হবে বা সামথিং, বা হয়তো একটু
বল প্রয়োগও করলেন, তো অর্জুন সিং শেষমেশ কিন্তু ওনাকে সাপোর্ট করলেন টাকা পয়সা দিয়ে, যে কারণে পরে জাহাঙ্গীর অর্জুন সিংয়েরকে মেরে ফেলেন আর কি, যে খুসরাফের বিদ্রোহে তুমি হেল্প করেছিলে বলে। তো যাই হোক, এখান থেকে নিয়ে লাহোরে এবার জাহাঙ্গীর গেলেন লাহোরে গিয়ে যুদ্ধ হলো, খুসরাফ হেরে গেলেন তাকে। এবং তখন জাহাঙ্গীর নিজে তো লড়াই করতে যাচ্ছেন না, ওনার সৈন্য সামন্তরা যাচ্ছে। তারা জিজ্ঞেস করলো যে খুসরাফকে কীভাবে ট্রিট করব আমরা, বলে সাধারণ রাষ্ট্রবিদ্রোহী যেভাবে ট্রিট করা হয় সেভাবেই ট্রিট করবে, আর কি, ও ছেলে বলে ওর কোনো আলাদা করে কোনো কিছু করতে হবে না ওকে। তো খুসরাফকে একেবারে হাতে পায়ে চেইন দিয়ে নিয়ে আসা হলো। আচ্ছা, খুসরাফকে জাহাঙ্গীর মারলেন না, বদলে তার দুই মেইন যে আমির যারা এটাতে ছিল তাদেরকে শাস্তি দিলেন, এবং বেশ কিছু বাকিদেরকে শাস্তি দিলেন। শাস্তিটা কীরকম তুই জাহাঙ্গীর আমি দেখেছি শিশু সুলভ। একজন আমিরকে গাধার এবং আরেকজন আমিরকে গরুর চামড়া সেলাই করে দেওয়া হলো তাদের গায়ে। সদ্য কাটা গাধা এবং গরুর চামড়া তাদের গায়ে সেলাই করে গাধার পেছনে উল্টো করে বসিয়ে লাহোর ঘোরানো হচ্ছে। বাপরে, হিউমিলিয়েটিং শাস্তি। শুধু হিউমিলিয়েটিং নয়, ওই চামড়াটা তো ধীরে ধীরে শুকোচ্ছে, তাতে ওদের চামড়াতে টান পড়ছে, সেই করে মারা গেছেন। বাপরে, পেইনফুল এবং হিউমিলিয়েটিং দুটোই একসাথে, মারাত্মক ব্যাপার। তারপরে খুসরাফকে বললেন এবার তো খুসরাফকে নিয়ে এসো, দেখাবো যে ওকে সাপোর্ট যারা করেছে তাদের আমি কি করি। খুসরাফকে হাতিতে করে নিয়ে আসা হলো। ইগো তো লেগেছে জাহাঙ্গীরের অ্যাকচুয়ালি। হাতিতে করে নিয়ে আসা হলো, ওকে যারা সাপোর্ট করেছিলেন তাদেরকে স্টেক হয় না, স্টেক, হ্যাঁ, লোহার শিকের আগুন দিয়ে তার উপরে তার সাপোর্টারদেরকে রেখে জ্যান্তভাবে ঝলসানো হলো, সেটা খুসরাফের সামনে। বাপরে, কি ডেঞ্জারাস ব্যাপার। জাহাঙ্গীর সত্যিই সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, সেই সময় একটা কাউন্সিলিং দরকার ছিল জাহাঙ্গীরের। তো এরপরে খুসরাফ একদম ভেঙে পড়েছেন এরপরে, আর তার মধ্যে, এবং তখন তার কিন্তু খুব বেশি বয়স না, তার বয়স মাত্র 19 বছর, 19 কি 20 হবে খুসরাফের বয়স। কিন্তু আর পারলেন না আর কি খুসরাফ সহ্য করতে। একবার পালাতে গেলেন, ধরা পড়লেন, খুসরাফকে অন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, খুসরাফকে অন্ধ করে দেওয়া হলো। নূরজাহান চেয়েছিলেন যে লাডলি বেগমের সাথে তার বিয়ে হোক, নূরজাহানের মেয়ের সাথে তার বিয়ে হোক, কিন্তু সেটাও হলো না। পরে বাকি জীবনটা খুসরাফ শাহজাহানের আন্ডারে ছিলেন, অন্ধ অবস্থায় আন্ডারে ছিলেন, তার কোনো ক্ষমতা ছিল না, মানে ওকে হস্টেজ হিসেবে বা এমনি করে রেখে দেওয়া হয়েছিল। দ্যাট ইজ দ্য এন্ড অফ খুসরাফ। জাহাঙ্গীর একটুখানি আমাদের বাংলায় এসে কোচবিহার, আসামের কিছুটা পার্ট এগুলো তিনি জয় করেছিলেন। মেওয়ার, যেটা নিয়ে আকবরের সময় থেকে, ওই রানা প্রতাপের সময় থেকে ঝামেলা চলছিল, রানা প্রতাপের ছেলে অমর সিং তাকে হারিয়ে মেওয়ার দখল হলো, চিত্তোর, মেওয়ার, উদয়পুর এই অঞ্চলটা দখল হলো। এটা জাহাঙ্গীরের জন্য বেশ একটা বড় জয়, কারণ তার একটা গিল্ট ফিলিং ছিল। কারণ মনে করে দেখ, আগের এপিসোডে আমরা যখন কথা বলেছি যে সেলিম যখন রাজা হতে চাইছেন, আকবর তখন তাকে মেওয়ারেই পাঠাতে চাইছেন যে ওখানে যুদ্ধ করে এসো, রানা প্রতাপকে হারাও। হ্যাঁ, রানা প্রতাপ একটা ইম্পর্টেন্ট। কিন্তু সেলিম তখন এতটা বাবার উপরে বীতশ্রদ্ধ যে তিনি ওখানে যাননি। কাজে নিজে সুলতান হওয়ার পরে মনে হলো এটা তো একটা বাবার কাজ, মানে অপূর্ণ কাজ রয়ে গেছে, সেটা করতে হবে। সেটা করে অমর সিংকে সন্ধি করলেন, বলে যে হারালেন এবং সন্ধি করলেন। চিত্তোর জাহাঙ্গীরের হলো, মানে মুঘল এম্পায়ারের মধ্যে ঢুকে পড়ো আর কি, এইটা হলো। এরপর আর 2-3টে যুদ্ধের কথা বলতে হবে, নইলে পরে আমরা নূরজাহান এবং শাহজাহানে ঢুকতে পারবো না। নূরজাহান আর শাহজাহান কেমন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ, ঠিক আছে, চলো ঢুকি। হ্যাঁ, কারণ শাহজাহান তো নূরজাহানের ভাইয়ের, কি বলে এটাকে, ভাইয়ের মেয়ের বর। শাহজাহান নূরজাহানের
ভাইয়ের মেয়ের বর, হ্যাঁ রাইট। তো সেই জন্য ওদের মধ্যে একটা ছিল, আমরা আসছি। তো এরপরে এই সময় শাহজাহানের উত্থান, খুসরাও ছিলেন মেন, খুররাম তখনও শাহজাহান নাম হয়নি তার, খুররাম নাম। খুররামকে পাঠানো হলো সাউথে। খুররাম কে ছিল সেটা একটু বলে দাও। এই তো খুররাম হচ্ছে যোধাবাই এবং জাহাঙ্গীরের ছেলে, যোধাবাই এবং জাহাঙ্গীরের ছেলে, ছোট ছেলে আর কি, মানে আরও ছেলে ছিল কিন্তু ছোট ছেলে। তো খুররামকে পাঠানো হলো দাক্ষিণাত্যে। খুররামের বয়স কত তখন? ইয়াংই হবে, ইয়াংই বয়স। খুররামকে পাঠানো হলো দাক্ষিণাত্যে, কারণ দাক্ষিণাত্যে একজন ইথিওপিয়ান মানুষ খুব শক্তিশালী হয়ে উঠেছিল। ইথিওপিয়ান? হ্যাঁ, অ্যাবিসিনিয়ান স্লেভ, ইথিওপিয়ান প্রচুর দাস রাখা হতো। হ্যাঁ, সেই ইথিওপিয়ান দাসদের মধ্যে একজন, তার নাম হচ্ছে মালিক আম্বার। মালিক আম্বার খুব শক্তিশালী হয়ে বিজাপুর গোলকোন্ডার দিকটাতে প্রায় নিজে, ওই যেভাবে হেমু শক্তিশালী হয়ে উঠেছিলেন, তেমনি মালিক আম্বার পুরোপুরি শক্তিশালী হয়ে উঠেছিলেন দাক্ষিণাত্যে, বিজাপুর গোলকোন্ডার এরিয়াটাতে। বাপরে, কি অদ্ভুত ইতিহাস ভারতের না? ওদিকে ইথিওপিয়ার একটা লোক নাকি ভারতে এসে, এবং এটার সাথে বাংলার একটা কানেকশন আছে। কিরকম? এই মালিক আম্বার যে শক্তিশালী হয়ে উঠেছিলেন তার একটা কারণ ছিল মারাঠারা। বেশ, মারাঠারা সাপোর্ট করেছিল। মারাঠারা সেই সময় মার্সেনারি ফোর্স ছিল, বেশ, একেবারেই অর্থের বিনিময়ে মারাঠারা লড়াই করত। এবং মালিক আম্বার সেই মারাঠাদেরকে একত্র করে ফেলেন, মানে নিজের জন্য লড়াই করার জন্য, এবং লড়াইয়ের একটা পদ্ধতি শেখান তাদেরকে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে বর্গীগিরি। বর্গীগিরি। ও, যেই খোকা ঘুমালো পাড়া জুড়লো বর্গি এলো দেশে, মারাঠারা এই বর্গীগিরিটা শেখে মালিক আম্বারের থেকে। এই বর্গি নিয়ে আমরা কিছুটা কথা বলেছিলাম ওই সময়, যেটা নিয়ে আমরা কি নিয়ে কথা বললাম, পার্টিশন বোধহয়। পার্টিশন নয়, আমরা বর্গি নিয়ে কথা বলেছিলাম যখন আমরা অ্যানার্কি নিয়ে কথা বলেছি, তখন আমরা বর্গি নিয়ে কিছুটা কথা বলেছিলাম। তো সেই সময় বর্গি কিলিংটা উনি শুরু করেন, শেখান মারাঠাদেরকে। আচ্ছা, শেখান, ওদের থেকেই মারাঠারা বর্গী আক্রমণ বা এই বর্গীগিরিটা শেখে। আচ্ছা, গেরিলা ওয়ারফেয়ার বেসিক্যালি। তো সেই গেরিলা ওয়ারফেয়ার করে বর্গীগিরি করে মারাঠারা এবং মালিক আম্বার খুব শক্তিশালী হয়ে ওঠেন। তখন খুররামকে পাঠানো হয়, খুররাম গিয়ে ব্যাপারটাকে দমন করার জন্য পাঠানো হয়। হ্যাঁ, এবং সেটা দমন করেন। দাক্ষিণাত্য আবার মুঘলদের কবজায় আসে। এটাতে জাহাঙ্গীর খুব খুশি হন খুররামের উপরে, এবং সেই খুররামকে নামকরণ করেন যে তুমি তো এত বড় বীর, তুমি তো শাহজাহান, জাহানের শাহ, মানে জাহানের রাজা, মানে পৃথিবীর রাজা। এই খুররামের নাম শাহজাহান হলো। এবং তখন মানে একেবারে পরে দেখবো আমরা যে শাহজাহান বিদ্রোহ করছেন জাহাঙ্গীরের এগেনস্টে, কিন্তু সেই সময় থেকে একটা মানে শাহজাহান যে নেক্সট রাজা হবে এটা মোটামুটিভাবে ঠিক হয়ে গেল, জাহাঙ্গীরের প্রিয় পাত্র। তো এবার বলেন যে শাহজাহানকে যে তুমি দাক্ষিণাত্যটা সামলাও, ওখানে তুমি যখন জিতেছো ওদিকটা তুমি সামলাও। মালিক আম্বার বারবার আক্রমণ করছেন, বারবার আবার খুররামকে পাঠানো, শাহজাহানকে পাঠানো হচ্ছে। শাহজাহানের মনে হতে থাকলো যে আমি যদি দাক্ষিণাত্যে চলে যাই তাহলে আগ্রায় তো অন্যান্য আরও কেউ এসে বসতে পারে। উনি এটা পছন্দ করছেন না, বেশি টাকা চাইছেন, নিজের ফ্যামিলির সিকিউরিটি চাইছেন, আরও জাগির চাইছেন, এগুলো চাইছেন। কিন্তু হিসার ফিরোজাটা ওনার নামে করে দেওয়া হয়েছে। হিসার ফিরোজা একটা জাগির, যেটা যুবরাজের জাগির মুঘলদের। হিসার ফিরোজা যার কাছে থাকবে সেই পরে সুলতান হবে। ব্যাপারটা কি, মানে জাগির একটা এরিয়া, একটা জায়গা এরিয়া। এবার আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কান্দাহার। হুমায়ুনের সময় পার্সিয়ার সাপোর্ট পেয়ে হুমায়ুন এসেছিলেন, এবং তখন এটা চুক্তি হয়েছিল যে কান্দাহারটা দিয়ে দেবেন পারস্যের শাহকে, কিন্তু হুমায়ুন সেটা দেননি। তখন থেকে ওটা মুঘলদের আন্ডারে থেকে গেছে। এই সময় জাহাঙ্গীরের আমলে এসে পারস্যের শাহ এসে কান্দাহার পুনর্দখল করলেন। আচ্ছা, বেশ, মানে দুটো জেনারেশন পর যখন করলেন তখন, এবং শোনা যাচ্ছে যে ওখানে বেশ শক্তি বৃদ্ধি পাচ্ছে, পারস্যের শাহ শক্তি বৃদ্ধি করছেন। জাহাঙ্গীর একটু প্রমাদ গুনলেন যে বোধহয় পারস্যরা শাহ ভারত আক্রমণ করতে পারে। তো এবার খুররামকে ডাকা হলো যে গিয়ে ওখানে লড়াই করো, কান্দাহারে গিয়ে লড়াই করো। খুররাম রাজি হলেন না। কেন?
ভারত ছেড়ে চলে যেতে হবে, যে ও। হিন্দুস্তান ছেড়ে চলে গেলে তো হিন্দুস্তানের তাকটা অন্যদের কাছে কারো চলে যেতে পারে। আর পারস্যের শাহের বিরুদ্ধে লড়াই করবো, এটা সবসময় মুঘল সবার পক্ষে একটু সমীহ করে চলতো আর কি পারস্যের শাহকে। হ্যাঁ, কারণ হুমায়ুনও তো ওই সাপোর্টটার জন্য অত দূর গেছিল, এবং ওই সাপোর্টটা পেলে যে ওর কিছু অনেক কিছু হয়ে যাবে সেটা ওরও মনে হয়েছিল। তার মানে পাওয়ারটা তো সবসময় ছিল। এবার শাহজাহান, তখন শাহজাহান হয়ে গেছেন, শাহজাহান খুলে বিদ্রোহ করে ঘোষণা করে বসলেন এর এগেনস্টে, জাহাঙ্গীরের এগেনস্টে। আমি ওখানে তো যাবই না, আমি এবার বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ বেসিক্যালি। বেশ। হিসার ফিরোজা নিয়ে নেওয়া হলো, হেয়ার অ্যাপারেন্ট যে তার হয় হিসার ফিরোজা নিয়ে নেওয়া হলো, র্যাঙ্ক কমানো হলো, তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হলো। তার বিরুদ্ধে জাহাঙ্গীর সৈন্য পাঠানো শুরু করলেন মাহাবাদ খানের আন্ডারে। মাহাবাদ খানের আন্ডারে। এইখানে এই প্রশ্নটা এবার উঠে আসছে যে শাহজাহান কেন এই বিদ্রোহটা করলেন? শাহজাহান তো জানেন যে এরপরে আমিই রাজা হব, ঠিক, আর তো কেউ নেই কন্টেন্ডার। তার মানে আবার সেই প্রশ্ন, শাহজাহান কি মুমতাজের নূরজাহানের হাতের পুতুল ছিলেন? আমরা বলেছিলাম নূরজাহানের মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল খুসরাবের, এটা তো হয়নি। বিয়ে দেওয়া হয়েছিল শাহরিয়ারের সাথে, শাহরিয়ার আরেক ছেলে, তার সাথে নূরজাহানের মেয়ের বিয়ে হয়। শাহরিয়ার শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। তখন শাহজাহান মনে করেন যে, এবং একটা গ্রুপ ছিল নূরজাহান যেটা করতেন। আচ্ছা, আমরা একটু নূরজাহানে আসি, তারপরে আবার শাহজাহানে ফিরব। হ্যাঁ, আমরা একটা পয়েন্টে আটকাই, যেখানে যে শাহজাহান বিদ্রোহ করলো কেন, এখান থেকে আমরা নূরজাহানে ঢুকে তারপরে ওটাতে কানেক্ট করি। চলো। নূরজাহান কে ছিলেন? নূরজাহান পারস্যের একজন, তার মেয়ে ছিলেন যার নাম ছিল মেহরুন্নিসা। ঠিক, অ্যাকচুয়াল নাম হচ্ছে মেহরুন্নিসা। তো মেহরুন্নিসা এবং তার এক ভাই আসফ খান, নামগুলো একটু মনে রাখুন, কখনো কখনো অনেক নাম একটু প্রবলেম হতো, কিন্তু যেগুলো নাম ইম্পর্টেন্ট মনে রাখা সেগুলোই শুধু বলছি। আসফ খান তার ভাই। এই আসফ খান, মেহরুন্নিসা, এরা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। প্রথমত মেহরুন্নিসার বিয়ে হয়ে গেছিল বর্ধমান, বাংলার যে বর্ধমান, এখানকার যে সেই সময় এখনকার হিসেবে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কি বেসিক্যালি, তার সাথে। বেশ। তো কিন্তু একটা খবর পাওয়া যায় যে এই লোকটা, যার আলিকুলি সামথিং নাম আর কি, আলিকুলি ইস্তাজন বেগ নাম, সে বিদ্রোহ করবে, তাই তাকে সরিয়ে মেরে টেরে ফেলা হয়। ততদিনে লাডলি বেগমের জন্ম হয়ে গেছে। তো নূরজাহান চলে যান, নূরজাহানকে নিয়ে আসা হয় আগ্রাতে। কেন নিয়ে আসা হয়? তখনকার একটা নিয়ম ছিল যে বিদ্রোহ টদ্রোহ যদি কেউ করে বা কাউকে যুদ্ধে হারানো হয়, তার বাড়ির যে মহিলারা তাদেরকে মুঘল হারেমে পাঠ করে ফেলা হবে সেবাদাসী হিসেবে। আচ্ছা। তো নূরজাহানকে করা হলো রুকাইয়ার সেবাদাসী। রুকাইয়াকে আকবরের প্রথম স্ত্রী এখানে, এবং রুকাইয়া জাহাঙ্গীরের খুব কাছের। তো এই করতে করতে নূরজাহানের সাথে জাহাঙ্গীরের একটা প্রেম হয় এবং দুজনের বিয়ে হয়। নূরজাহান এবং জাহাঙ্গীরের বিয়ে হয়। নূরজাহানের থেকে কোনো সন্তান জাহাঙ্গীরের বলেছি। এবার এই যে জাহাঙ্গীরের যে আমরা বলছিলাম আর্ট এবং কালচার, এবং সেই সময়ের থেকে যে একটা ডেফিনেটলি মুঘল আর্কিটেকচারের চেঞ্জ, সহবতে চেঞ্জ, এগুলো সবের পেছনে নূরজাহানের একটা বিরাট ভূমিকা ছিল। সেটার কি পারস্যের কালচারের ইনফ্লুয়েন্স ছিল? হ্যাঁ, মূলত মুঘলদের যে মুঘলরা কারা ছিলেন, সেন্ট্রাল এশিয়ার একটা যুদ্ধ প্রধান একটা জাতি, ব্রুট ফোর্স টাইপের একটা। বাবর দেখেছি আমরা সেরকম। কিন্তু তারপরে হামিদা বেগম পারস্যের, তারপরে নূরজাহান, তারপরে মুমতাজ, মুঘল সাম্রাজ্যের যে সফিস্টিকেশনটা সেটা এসছে কিন্তু এই পারস্যের মহিলাদের। হ্যাঁ, কারণ পারস্যের সফিস্টিকেশনটা চিরকালই ছিল। পারস্য বলতে এখনকার যে ইরান এবং হ্যাঁ, মানে ইরানের যে আর্কিটেকচার বল এখন বা ইত্যাদি ইত্যাদি, সেই সফিস্টিকেশনটা ইরানের চিরকাল ছিল। আচ্ছা, সেই সময় আরো বেশি ছিল নিশ্চয়ই। তো এবার নূরজাহান সেই সময়, এবং নূরজাহান খুব স্মার্ট মহিলা ছিলেন, এমন স্মার্ট সেই সময়কার, ভেবে দেখ কত আগের কথা। নূরজাহান নাকি 6টা যদি শিকারে বেরোতেন, জাহাঙ্গীরের সাথে বেরোতেন, 6টা যদি গুলি চালান 4টাই লক্ষ্যে লাগতো। ভেরি গুড শট। বাহ। হ্যাঁ,
এবং তিনি দান ধ্যানও করতেন, প্রচুর অনাথকে উনি বিয়ে দিয়েছেন, অনাথ মেয়েদেরকে, এসব সমস্তই ছিল। কিন্তু নূরজাহান, আসফ খান এবং শাহজাহান এরা একটা গ্রুপ ছিল। এই গ্রুপটা জাহাঙ্গীরকে চালনা করতো বলে বলা হয়। আসফ খান কে ছিল জানি? নূরজাহানের ভাই। নূরজাহানের ভাই, যে ওখান থেকেই এসছে। নূরজাহানের ভাই শাহজাহানের শ্বশুর। রাইট, শাহজাহানের শ্বশুর, ঠিক। কারণ ওর মেয়ের সঙ্গেই শাহজাহানের বিয়ে হয়। ঠিক আছে। মুমতাজ, হ্যাঁ, মুমতাজ মহল, এরা একটা গ্রুপ ছিল। এই গ্রুপের বলা হয় যে জাহাঙ্গীর তো বলেছে পাস্ট হিজ প্রাইম, এবং তার মেইন ইন্টারেস্ট হচ্ছে আর্ট, সায়েন্স, কালচারে। কিন্তু রাজত্বের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, এগুলো এই গ্রুপটা নিত, এবং নূরজাহানের একটা সাংঘাতিক ভূমিকা সেখানে ছিল বলে সবাই মনে করেন। হাতের পুতুল টুতুল নয়, কিন্তু নূরজাহান প্রচণ্ডভাবে পাওয়ারফুল ছিলেন এই এদের পেছনে আর কি। বেশ। একটা সময় যখন নূরজাহানের মেয়ে লাডলি বেগমের সাথে শাহরিয়ারের বিয়ে হয়ে যায়, তখন শাহজাহান এই গ্রুপটা থেকে বাদ পড়েন, শাহরিয়ার ওই গ্রুপে ঢোকে। আচ্ছা আচ্ছা, তার মানে শাহজাহান যদি দেখতে হয় তাহলে শাহজাহান প্রথম থেকেই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের যে গ্রুপটা ছিল তার একটা পার্ট ছিলেন, কোর গ্রুপের একটা পার্ট ছিলেন প্রথম থেকেই। একদম। বেশ। এবার আমরা বুঝতে পারলাম যে তাহলে শাহজাহানের রাগটা কোথায় হয়েছিল। হ্যাঁ, ওই শাহরিয়ারের সঙ্গে বিয়ে হওয়াতে, শাহরিয়ারকে ইনক্লুড করাতে ওর মনে হচ্ছে যে আমি তো বেরিয়ে গেলাম, আমার তো ডিরেক্ট কানেকশন নেই। হ্যাঁ, আর শাহরিয়ার যেহেতু খুব শক্তিশালী, মানে খুব স্ট্রং একজন যুবরাজ ছিলেন না, কিন্তু শাহরিয়ারকে যদি বসানো যায় তাহলে মূলত আসফ খানই চালাবেন। হ্যাঁ, ঠিক। এই হচ্ছে ভূমিকাটা, এই জন্য শাহজাহান সম্ভবত বিদ্রোহটা করেছিলেন। তো এটাই কারণ ছিল শাহজাহানের বিদ্রোহী হওয়ার। হ্যাঁ, মানে বেসিক্যালি ফোমো হয়েছে আর কি। ফোমো হয়েছে, হ্যাঁ। তো শাহজাহান তো বিদ্রোহ করলেন, তো এবার তার উপশম করতে হবে। তো জাহাঙ্গীর মাহাবাদ খানকে পাঠালেন। মাহাবাদ খানও একটা ইম্পর্টেন্ট নাম, খুব কাছের লোক আর কি মাহাবাদ খান জাহাঙ্গীরের। তো মাহাবাদ খান গেলেন এবং হারালেন শাহজাহানকে। শাহজাহান পিছু হটলেন, টড়িশার দিকে কিছুটা অংশ দখল করতে সক্ষম হয়েছিলেন, সেটাকেও হারানো হলো। শেষ পর্যন্ত খুব বাজেভাবে হেরে শাহজাহান লাস্টে মানে বশ্যতা শিকার সারেন্ডার করলেন। সারেন্ডার করার পরে, এবং জাহাঙ্গীরের প্রবলেমটা হচ্ছে এরপর আমি কাকে দিয়ে যাব, হ্যাঁ, উত্তরাধিকারীকে। তো জাহাঙ্গীরকে জন্য সেভাবে যেটা খুসরাবের সাথে করা হয়েছিল তেমনি কিছু করা হলো না। শাহজাহানকে বরং একটা ছোট্ট জাগির বালাঘাটের গভর্নর করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। আপাতত আমরা শাহজাহানকে একটু পরে আবার জানতে পারবো। আরেকটা ছেলে ছিল পারভেজ বলে। পারভেজ ছিল মাহাবাদ খানের আন্ডারে। নূরজাহান এবং আসফ খান দেখলেন যে এই মাহাবাদ খান খুব স্ট্রং হয়ে উঠছে, মানে দুটো পাওয়ার সেন্টার জাহাঙ্গীরের আন্ডারে, নূরজাহান আসফ খান একটা, শাহজাহান তো ইররিলেভেন্ট হয়ে গেছে, আরেকটা হচ্ছে মাহাবাদ খান পারভেজ। তো মাহাবাদ খান পারভেজ গ্রুপটাকে যদি স্ট্রং হতে দেয়া হয় তাহলে পরে তো শাহরিয়ারকে সামনে বসিয়ে যে আসফ খান পেছন থেকে চালাবেন এটা হবে না, এদেরকে কিছু অসুবিধা করতে হবে। নূরজাহান একটা ফরমান জাহাঙ্গীরকে দিয়ে ইস্যু করালেন যে মাহাবাদ খানকে বাংলার গভর্নর বানাও আর পারভেজকে গুজরাতে পাঠিয়ে দাও। ও, দুজনকে এত ডিস্টেন্সে নিয়ে যাও যে তাতে ওদের নিজেদের কনস্পিরেসিটা তাতে না হয়। বেশ, একসাথে থাকতেই পারবে না তো কি লড়াই করবে, কি বিদ্রোহ করবে। দুর্দান্ত পলিটিক্যাল চাল। মাহাবাদ খান কিন্তু বুঝলেন ব্যাপারটা। এবার ওই ঝিলামের কাছাকাছি আর কি, ঝিলাম মানে পাঞ্জাবের ওখানে, একটু বুঝতে হবে যে ঝিলামটা আছে তার ওদিকে মুঘল ক্যাম্পটা। জাহাঙ্গীর যেহেতু একটুখানি আরাম পছন্দ, তিনি নদীর এপারে নিজস্ব ক্যাম্প। হঠাৎ করে মাহাবাদ খান বেশ কিছু রাজপুত সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং জাহাঙ্গীরের আশেপাশে যত সৈন্য ছিল তাদেরকে একবারে মেরে ফেললেন। মেরে জাহাঙ্গীরকে বললেন, আমি আপনাকে রেস্কিউ করতে এসেছি আসফ খানের হাত থেকে। আরেকটা পলিটিক্যাল চাল। জাহাঙ্গীর মানে তলোয়ার ওঠাবেন, আবার ভাবছেন যে মানে এখানেই সৈন্য, আমার সৈন্য তো কেউ নেই। তো মাহাবাদ খান খুব রেসপেক্টফুলি বললেন যে আপনি আপনার পালকিতে উঠুন, আমার সাথে চলুন আমার ক্যাম্পে।
কিডন্যাপ করে নিল মাহাবাদ খান জাহাঙ্গীরকে ভাবে, এবং খুব রেসপেক্টফুলি কিডন্যাপ রেসপেক্টফুলি জাহাঙ্গীর কিডন্যাপ করে নেওয়া হলো। চলুন স্যার চলুন বলে নিয়ে চলে স্যার গেল। আসুন। হ্যাঁ তো এবার নূরজাহান একটু পরে এসে দেখলেন ব্যাপারটা তো একেবারে ভুল হয়ে গেছে। নূরজাহান ভাবছেন যে লড়াই করবেন, আর এরা কি করলো, ঝিলামটা দুটো ক্যাম্পের মাঝখানে যে একটা ব্রিজ ছিল, ব্রিজটা বেসিক্যালি বোট ব্রিজ, বোট বানিয়ে বানিয়ে একটা ব্রিজ বানানো হয়েছিল আর কি, ওটাকে জ্বালিয়ে দিল যাতে ওদিক থেকে কেউ আসতেই না পারে এদিকে। নূরজাহান পার হতে গেলেন হাতি করে, হাতি ডুবে যাচ্ছে, হবে না। তো নূরজাহান বুঝলেন উপায় নেই, নূরজাহানও গিয়ে জাহাঙ্গীরের সাথে যোগ দিলেন এবং হস্টেজেরা। এবার জাহাঙ্গীর এবং নূরজাহান মাহাবাদ খানের হস্টেজ। হঠাৎ করে একটি লোক উঠে এলো, তার নাম মাহাবাদ খান। মাহাবাদ খান কিন্তু নিজে বলছেন না যে আমি রাজা হব, বলছেন আপনাকে তো আমি আসফ খানের কাছ থেকে বাঁচিয়ে এনেছি। আবার এদিকে আসফ খান আবার নূরজাহানের কাছের লোক, নূরজাহানের ভাই ওই মানে কাছের লোক বলতে আসফ খান পালিয়ে গেছে। বিপদ দেখলে পরে এই জাতীয় যারা ক্ষমতার মানে লোভী আর কি, তারা তো পালিয়ে যায়। আসফ খান পালিয়ে গেছে। নূরজাহান এবং জাহাঙ্গীর মিলে ঠিক করলেন যে মাহাবাদ খানকে আমাদেরই কূটনীতি দিয়ে বশ করতে হবে। কি প্ল্যান করলেন, জাহাঙ্গীর গিয়ে বললেন মাহাবাদ খানকে যে আমি বুঝতে পারছি আপনার উদ্দেশ্য খুব সৎ, কিন্তু নূরজাহান কিন্তু এটা হতে দেবে না। এটা নূরজাহান এবং জাহাঙ্গীর দুজনে মিলে প্ল্যান করেই করছে। তো আপনারা কাজ করুন, আপনি আপনার ফোর্স নিয়ে এগোন, নূরজাহান যেন আপনাকে অ্যাটাক করতে না পারে সেটা আমি নূরজাহানকে কাছে থেকে আমি ম্যানেজ করবো ব্যাপারটা। এই মাহাবাদ খান এগিয়ে গেল, রাত্রিবেলার টেন্টের মধ্যে গিয়ে এই কনভারসেশনটা হচ্ছে, কি সিন ভাবতে পারছেন। নূরজাহান এই যে মাহাবাদ খান এগিয়ে গেল, নূরজাহান জাহাঙ্গীর এদিকে। এবার নূরজাহান নিজের কাজ করলেন। কি করলেন, আরও সৈন্য সামন্ত একত্র করলেন, করে বললেন এই তো আমরা ঠিক আছি, এখন তো আর হস্টেজও নেই, কিডন্যাপও নেই, মাহাবাদ খান আমার আন্ডারে। ও হঠাৎ করে তাক্তা পালাট হয়ে গেল। শাহজাহান এই খবর পেয়েছেন যে কিডন্যাপ হয়ে গেছে। শাহজাহান তো দুদিকেই প্রমাদ গুনছে, এক তো তার ডিউটি যে সুলতান কিডন্যাপ হয়ে গেছে তাকে বাঁচানো, দ্বিতীয় হচ্ছে মাহাবাদ খান হেড হয়ে গেলে পর তো এবার পারভেজ হবে এবং ব্যাপারটা ঠিক হবে না, তো ওখান থেকে চলে এসছে। একদিকে শাহরিয়ার কম্পিটিশন ওর, আরেকদিকে আবার নতুন কম্পিটিশন শুরু হচ্ছে, প্রবলেম। তো শাহজাহান চলে আসতে গেছে ওকে বাঁচানো, নূরজাহান খবর পাঠালেন না আমি ম্যানেজ করে নিয়েছি, তোমাকে আসতে হবে না। আবার শাহজাহান ফেরত চলে গেল। এবার জাহাঙ্গীর গেলেন কাশ্মীর, ওখান থেকে বাঁচিয়ে টাচিয়ে জাহাঙ্গীর কাশ্মীরে গেলেন। কাশ্মীরে গিয়ে বেচারা অসুস্থ হয়ে পড়লেন, ওখানেই তার মৃত্যু হলো। আচ্ছা, মানে কাশ্মীর থেকে একটু এগিয়ে তারপরে ফেরার পথে মৃত্যু হলো। মৃত্যু হলে যেটা হয়, এবার তো তখ্ত খালি, এবার কে বসবে? আসফ খান বুঝেছে যে শাহরিয়ারকে দিয়ে যে প্ল্যানটা করেছিলাম সেটা আর হবে না আমার, বরং আমার যে জামাই আছে সেই কাজের লোক। আবার সন্ধি করে নিতে কতক্ষণ, ততদিনে মুমতাজের সঙ্গে বিয়ে হয়ে গেছে শাহজাহান। এর সাথে আমার মুমতাজের সাথে একেবারে ছোটবেলায় বিয়ে হয়েছে। আচ্ছা, তো এর সাথে হলো। শাহজাহান বলে আমি তো এখানে আছি, আমার আগ্রা অবধি পৌঁছতে একটু সময় লাগবে, এতদিন আপনাকে একটু ম্যানেজ করতে হবে, আপনি অন্য কাউকে একটা বসান আপাতত ওখানে। অন্য একজনকে বসানো হলো, দেওয়ার বক্স বলে একজন দূর সম্পর্কে একটা, মানে সেরকমভাবে কোনো কাজের নয় আর কি, খুসরাফের ছেলে, খুসরাফের ছেলে দেওয়ার বক্সকে বসানো হলো। পেছনে পেছনে উনি কথা বলে রেখেছেন যে শাহজাহান এসে সবাইকে মেরে ফেলবে। সেটাই হলো। শাহরিয়ার ওদিকে লাহোরে নিজের ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছেন, আসফ খান এদেরকে গিয়ে সবাইকে এক এক করে ধরলেন, মারলেন এবং দেওয়ার বক্সকেও মারা হলো। শাহজাহান এলেন, শাহরিয়ারকে মারা হলো। হ্যাঁ, শাহজাহান বলছেন আমি আপনার সাথে সন্ধি করতে রাজি আছি, তাক তো আমার, আপনি বাকি সব আমার রাস্তা খালি করুন। সেটা আসফ খান করলেন এবং শাহজাহান গিয়ে বসলেন তাকতে। এবার জাহাঙ্গীরের পরে শুরু হলো শাহজাহানের এপিসোড। তো জাহাঙ্গীর শাহজাহানে আমরা এপিসোড আর ভাঙছি না, এপিসোড তাহলে না ভেঙে চলো, যেহেতু জাহাঙ্গীর শাহজাহান একটা কন্টিনিউটির মধ্যে রয়েছে। বেশ, চলো তাহলে এবার শাহজাহান হয়ে গেলেন রাজা। শাহজাহান হয়ে গেলেন রাজা। শাহজাহানের কথা হলে পরে যে সবচেয়ে আগে কি মনে পড়ে? তাজমহল। তাহলে মুমতাজ মহলের কথা। মুমতাজ মহলের কথা হোক। মুমতাজ মহল নূরজাহানের ভাইজি, আরজুমান বানু বেগম। এর সাথে শাহজাহানের যখন 16 বছর বয়স তখনই বাগদত্তা মানে কথাবার্তা হয়েছিল।
তার 4-5 বছর পরে বিয়ে হয়ে যায়, মানে 20-21 বছর বয়সে দুজনের বিয়ে হয়ে যায়, যখন শাহজাহানের 21 বছর আর মুমতাজের বয়স হচ্ছে 19। এর মাঝখানে শাহজাহান 2টো বিয়ে করেছেন, কিন্তু সেগুলো সেইভাবে ইম্পর্ট্যান্ট নয়। মুমতাজের সাথে একেবারে প্রেমটা খুব গভীর প্রেম ছিল শাহজাহানের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শাহজাহানের সেবাদাসী তো ছিলই, হুম, অন্যান্য রানীরও ছিল সন্তান। বলা হয় যে শাহজাহান অন্যান্য সেবাদাসীর থেকে যে সন্তান উৎপন্ন হতো আর কি, মানে যদি তারা প্রেগনেন্ট হয়ে পড়তেন অনেকেই, তাদেরকে অ্যাবর্শন করিয়ে দিতেন। শাহজাহানের এটা একেবারে ঠিক ছিল যে আমার সন্ততি শুধুমাত্র মুমতাজের থেকেই হবে, বাকি আমার সেবাদাসী রয়েছে ঠিকই, কিন্তু আমার উত্তরাধিকারী মুমতাজের থেকেই হবে। তো এই করতে গিয়ে এই 20 বছর বয়স থেকে 34 বছর বয়স পর্যন্ত মুমতাজ মহল 14 বার প্রেগনেন্ট হয়েছেন। 14তম বার মুমতাজ মারা যান প্রেগনেন্সিতেই, মানে চাইল্ড বার্থ হতেই মারা গেছেন। 7টা বাচ্চা মারা যায়, 7 জন জীবিত থাকে, এবং 7 জনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভবিষ্যতে। কিরকম সময় মারা যায়? কিরকম সময় মানে সাল বলছিস? না সাল না, মানে তখন শাহজাহানের বয়স কত? ওই তো 35-36 হবে। জাহানারা হচ্ছে বড় মেয়ে। জাহানারা হলো বড় মেয়ে। এ খুব গুরুত্বপূর্ণ একজন। জাহানারার সমাধি যারা দেখতে চান তারা দেখতে পাবেন নিজামুদ্দিন, দিল্লির নিজামুদ্দিন সেই আশ্রমে, মানে সেটা যে দরগার মধ্যেই জাহানারারও সমাধি রয়েছে। কিন্তু জাহানারা একটি, মানে নূরজাহান মুমতাজের পরে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা মুঘল সাম্রাজ্যের কে হয় সেটা বলতে হয়, তাহলে জাহানারার নাম নিতে হয়। কিন্তু মুমতাজ কেন গুরুত্বপূর্ণ? মুমতাজ তো নিজে গুরুত্বপূর্ণ না। মুমতাজের প্রতি শাহজাহানের ভালোবাসার জন্য তিনি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ওই যে বললাম যে পারস্যের সফিস্টিকেশনটা আনা, সেখানে মুমতাজেরও ভূমিকা ছিল। যেমন এই সময় থেকে আমরা দেখতে পারি, একটু জাহাঙ্গীরের সময় থেকেই শুরু হয়েছে, শাহজাহানের সময় বেশি, সেটা হচ্ছে হোয়াইট মার্বেলের স্ট্রাকচার। তার আগের মুঘল যত আছে সেখানে হোয়াইট মার্বেলের স্ট্রাকচার নেই। এই সময় থেকে শুরু হয়, মনে করা হয় যে এটার পেছনে মুমতাজের একটা ভূমিকা ছিল। তো জাহানারা বড় মেয়ে, তারপর দারাশিকো বড় ছেলে, এবং দারাশিকোরই রাজা হওয়ার কথা, যেহেতু সে বড় ছেলে, বড় পুত্র, হেয়ার অ্যাপারেন্ট উনি ছিলেন। হিসার ফিরোজা দারাশিকোকে দেওয়া হয়েছিল। তারপর শাহ সুজা, যিনি বাংলার গভর্নর ছিলেন। তারপরে রশনারা দ্বিতীয় মেয়ে, তারপর অরঙ্গজেব, তারপর আরো মুরাদ বক্স, এবং শেষ যার চাইল্ড বার্থে মারা যান গোহারারা বেগম। কি গোহারারা বেগম। তো শাহজাহানের তো অপুলেন্ট লাইফস্টাইল, মানে সাংঘাতিক সাজগোজ হচ্ছে। মুমতাজ মারা যাওয়ার পরে কি হলো? মুমতাজ মারা গেলেন 34 বছর বয়সে। শাহজাহান ভেঙে পড়লেন একেবারে। শাহজাহানের জীবনটা মুমতাজের মারা যাওয়ার আগে এবং মারা যাওয়ার পরে একেবারে আলাদা। এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, কিরকম হয়? মুমতাজের মারা যাওয়ার আগে, মানে বুঝতে পারছিস যে সেবাদাসী থাকলেও এবং কেউ প্রেগনেন্ট হয়ে গেলেও উনি তাদেরকে অ্যাবর্শন করিয়ে দিচ্ছেন। মুমতাজ মহল ছাড়া উনি কিচ্ছু বোঝেন না ভালোবাসার দিক থেকে। এরকম একটা জায়গায় মুমতাজ যখন মারা গেলেন 34 বছর বয়সে, শাহজাহানের তখন 35-36 হবে, ভেঙে পড়লেন। 7 দিন যাবৎ খাওয়া নেই, দাওয়া নেই অবস্থা। প্রথমে বিভিন্ন জায়গায় তাকে রাখা হয়েছিল, পরে তো তাকে নিয়ে এসে তাজমহলে তার এটা বানানো শুরু হলো আর কি, তাজমহল বানানো শুরু হলো। যেহেতু তাজমহল খুব একটা আলোচ্য বিষয় হয়ে উঠছে, সেই জন্য এখানে বলে নেওয়া ভালো 2-3টে জিনিস। একটা হচ্ছে কেউ মনে করেন যে ইটালির একজন স্কাল্পচারের ডিজাইন ওটা, স্কাল্পচার এসেছিলেন। হ্যাঁ, আচ্ছা, বেশ, তিনি ছিলেন ইনভলভড। হ্যাঁ, জেরোনিমো ভেরোনিও বলে। আচ্ছা, তিনি ছিলেন। হ্যাঁ, বেশ। কিন্তু মূল ডিজাইনটা শাহজাহানের নিজের বানানো। হ্যাঁ, মূল ডিজাইনটা শাহজাহানের নিজের। ভেতরের কিছু ইন্ট্রিকেট কাজ ইটালিয়ান ওই আর্কিটেক্টের করা। তাজমহলের নাম অ্যাকচুয়ালি তাজমহল নয়, তাহলে কি? রওজায়ে মুনাব্বরা। মুনাব্বরা আর মকবরা বোধহয় কাছাকাছি। হ্যাঁ, রোজা মুনাব্বরা হচ্ছে তাজমহলের আসল নাম। তাজমহল কি তেজমহল হয়? হ্যাঁ, সেটা তো একদম, এটা নিয়ে তো প্রচুর প্রশ্ন লোকের। তাজমহলের জমিটা কার? তুই মাঝখানে একটা টুক করে গুঁজে দিয়েছিলি, সেটা হলো মানসিংয়ের। মানসিং হচ্ছে শাহজাহানের মামা।
মানসিংয়ের জমি, মানসিংয়ের শুধু জমি নয়, মানসিংয়ের প্যালেস ছিল ওখানে, অনেক মহলের মধ্যে একটা মহল মানসিংয়ের ছিল। এবার যেহেতু রাজপুত মহল, সেহেতু এটা ভাবাই যেতে পারে যে নিশ্চয়ই রাজপুত মহলে একটি মন্দির ছিল। নিশ্চয়ই, মানে ভাবার কি আছে, থাকেই থাকে এখনো এখনো হিন্দু বাড়িতে এরা যেমন ঠাকুর ঘর থাকে বা একটু বড় বাড়িতে একটা মন্দির বানানো হয়, তেমনি রাজপুত মহলেও নিশ্চয়ই মন্দির ছিল, শিওরলি ছিল। হ্যাঁ, তার থেকে জমিটা নেওয়া হয়েছিল, ওই মহলটা ভেঙে তারপরে ওখানে তাজমহল বানানো হয়। বেশ, সেটা মানসিংয়ের নাতি জয় সিংয়ের আন্ডারে ছিল তখন, তার থেকে জমিটা নেওয়া হয় আর কি, এবং সন্ধির মাধ্যমে যে মামার থেকে জমি নেওয়া হয়েছে। কাজে ওখানে যে কোনোদিনও মন্দির ছিল না এটাও যেমন সত্যি, এটা যেমন সত্যি নয়, তেমনি ওখানে মন্দির ভেঙে ওই জায়গাটাকে তাজমহল বানিয়ে দেওয়া হয়েছে এটাও সত্যি নয়। বেশ, এই ইন্ট্রিকেসিগুলো না একটুখানি আমি একটুখানি পজ, মানে যে বিষয়ের থেকে পজ নিচ্ছি, এগুলো একটু আমাদের খুব ভাবা দরকার যে পট করে একটা জিনিস কিভাবে এসে যায়। উনি তো বলেছেন, PN ওক তো বলেছেন তাজমহল ইজ এ হিন্দু মন্দির। প্রথম কথা হচ্ছে যে বইতে কেউ লিখে দিলেই সেটা সত্যি হয়ে যায় না, একদম ঠিক। কাজেই আমি একটা বই পড়েছি, আমাদের অনেক কমেন্টস তো আসছে গত 3 এপিসোড ধরে, তাই সেই সুবাদেই বলা যে একটা বই যখন পড়া হয় তখন সবচেয়ে বড় যে জিনিসটা দেখা সেটা হচ্ছে একটা ইনফরমেশনকে ট্রায়াঙ্গুলেট করা হচ্ছে কিনা। বিভিন্ন ট্রায়াঙ্গুলেট মানে ট্রাইঅ্যাঙ্গেল, একটা খবর একজন দিল, সেটাকে আরেকজন কি পুষ্টি করছেন, আরেক দ্বিতীয়জন কি পুষ্টি করছেন, অ্যাটলিস্ট যদি 3 জন মিলে একটা কথাই বলে তাহলেই সেটাকে মনে করা হয় যে এটা সত্যের কাছাকাছি। সত্যি তো পুরোটা কেউ জানে না, এভাবেই মনে করা হয়। যেই বইগুলো আমরা রেফার করি সেখানে ওই জিনিসটাই অনেকে জিজ্ঞেস করেছেন যে আপনি বই সিলেক্ট করেন কি করে একটা টপিকের উপরে, সেটাই সিলেক্ট করার যে এই বইতে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি ট্রায়াঙ্গুলেট করা ইনফরমেশন কি না, এবং কি সোর্স ইউজ করা হয়েছে। যে বইতে বিবলিওগ্রাফি থাকে না আমি সেই বই পড়ি না, খুব স্বাভাবিক। হ্যাঁ, যে বইতে ফুটনোট নেই, যে ইনফরমেশনটা কোত্থেকে নেওয়া হয়েছে সে বই আমি পড়ি না, সে বই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো মানে নেই, ওটা একজনের আমার মনেই হতে পারে, ঠিক আছে। আরেকটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে বেশ কিছু কমেন্ট করেন আপনারা, এমন কমেন্ট, যে কমেন্টগুলো একটু ডেরোগেটারি আর কি, যদি বলতে হয়, একটু না যথেষ্টই। তাতে যে আমাদের খুব যে অসুবিধা হয় তা নয়, বাট হ্যাঁ, আপনাদের সোর্স অফ ইনফরমেশনটা আমরা ঠিক জানি না, তো আপনারা যখন কমেন্ট করবেন নিচে লিখে দেবেন যে কোন বই, কোন ইতিহাস, কোন ঐতিহাসিকের দ্বারা আপনারা এই কমেন্টটা করছেন, এটা প্লিজ একটু লিখে দেবেন, তাহলে আমরা বোধহয় মানতে আমাদের সুবিধা হবে। এতটুকু খুব পরিষ্কার করে বলে দিই, কারণ আমাদের কাছে কিন্তু প্রেমাশিসের কাছে কিন্তু একটা রেফারেন্স থাকে, সেই রেফারেন্সটা আমরা বারবার রেফার করি, এবং যে কথাটা বললো ট্রায়াঙ্গুলেট করা, তার মানে আমরা এমন বই সিলেক্ট করে প্রেমাশিস যেখানে বিষয়টার মধ্যে একটা বেসিক অথেন্টিসিটির কাছাকাছি জায়গা আমরা ক্রিয়েট করতে পারি। তো আপনারা যারা কমেন্ট করছেন তারা একটু নিচে লিখে দেবেন কোন বই থেকে করছেন, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে আমি বললাম যে যোধাবাইয়ের ঘটনাটা ভুল, এটা জানতাম যে যোধাবাইয়ের এই ইম্পর্টেন্সটা ভুল, কিন্তু একটা কমেন্ট থেকেই কিন্তু ব্যাপারটা ট্রিগার করে যে আমি ঠিক কতটা ভুল সেটা স্বীকার করিনি, কারণ ভুল স্বীকার করতে কোনো অসুবিধে নেই। একজন কমেন্টই করেছেন খুব সুন্দর করে, আমার নামটা মনে পড়ছে না আনফর্চুনেটলি, যিনি বলেছেন যে না উনি যোধাবাই ছিলেন না, পরে আমি দেখলাম যে হ্যাঁ ঠিকই বলছেন। এবং এমন কিছু কমেন্টস আসে যে কমেন্টগুলো আমার মনে হয় যে হ্যাঁ ঠিকই, মানে এবং ওনারা খুব রেফার করে প্রপারলি কমেন্ট করেন যে এই জায়গায় কিন্তু, যেমন আমরা বোধহয় সম্ভবত একটা মালওয়া বা রাজস্থান মধ্যপ্রদেশ নিয়ে আমি গুলিয়ে ফেলি, ও একটু গুলিয়ে ফেলেছিল, আপনারা অনেকেই সেটা কারেক্ট করে দিয়েছেন। এটা তো থাকবেই, এই আমরা তো ভগবান না, বা প্রেমাশিস তো ভগবান না যে একটা বই পড়ে সমস্ত ইনফরমেশন একেবারে সবসময় ঠিক হয়, বাট আমরা চেষ্টা করি সত্যির কাছাকাছি ইনফরমেশন আনতে, এতটুকুই পয়েন্ট। চলো শুরু, কন্টিনিউ। তো ঠিক আছে, এবার শাহজাহানের মুমতাজের পরের জীবনটা আবার খুব নারী আসক্ত হয়ে পড়লেন উনি। ট্রমা থেকে বের হওয়ার জন্য আরো বেশি নারী আসক্ত, মানে সেবাদাসী তো রয়েছেই, তার সাথে সাথে বিভিন্ন বলা হতো যে আমির উমরাদের স্ত্রী। সবচেয়ে বড় কথা হচ্ছে মিনা বাজার বলে একটা বাজার উনি বসাতেন নিজের কেল্লার ভেতরে, যেখানে শুধুমাত্র মহিলারাই সব দোকান দিতে পারবে বা এক্সিবিশন দিতে পারবে, খুব নিয়মিতই হতো সেটা। তো শাহজাহান মাঝে মাঝে নিজে মিনা বাজারে আসতেন, এসে যদি কোনো মহিলাকে ওনার পছন্দ হয়ে, মিনা বাজারের মূল উদ্দেশ্য এটা ছিল না, মূল উদ্দেশ্য মহিলাদের একটা বাজার, কিন্তু শাহজাহান নিজে যখন আসতেন যদি কোনো মহিলারকে ওনার পছন্দ হতো তার দোকানে যেতেন, বসতেন এবং একটু আর চোখে
হালকা ফ্লার্ট করতেন বল না। হ্যাঁ না, আর তোকে এটা বললেন যে নাকি আমার এনাকে আমার দরকার, চেম্বারে পাঠিয়ে দেবেন। ও ইস, রাজাদের কি এটা মানে বিরাট একটা ব্যাপার ছিল, রাজাদের নাই করতো না কেউ। তোর কি তাতে মানে তুই সময়টাকে মিস করছিস না নিজে রাজা নর্মালি মিস করছিস নাকি এটাকে তুই আলোচনার চোখে দেখছিস? ছি 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 ছি, কী সব বলিস, না না এরকম একদম না। আমি ওই সময় থাকলে আমার ভালোই লাগতো, এই পুরোটা যদি মানে উইটনেস করা যেত ব্যাপারটা ভালোই থাকতো। আর একটা জিনিস তো আমি জানি, কোনো না কোনো সময় তো আমি একটা রাজা হয়ে জন্মেছিলামই। তো এই সময় এরকম একটা হয়ে যায় যে রাস্তা দিয়ে হয়তো কোনো মহিলা এরকম যাচ্ছেন, তো তাকে টিটকিরি কাটা হতো যে এই তো শাহজাহানের ব্রেকফাস্ট যাচ্ছে, ওই তো শাহজাহানের ব্রেকফাস্ট, হ্যাঁ এই তো শাহজাহানের লাঞ্চ যাচ্ছে, এ বাবা এসব বলা হতো। মানে আমরা কিছু জিনিস না, লেখা রয়েছে, খুবই ডিরেগুটারি, হ্যাঁ খুবই খারাপ। হ্যাঁ তার থেকেও বড় একটা ইনফরমেশন আছে এখানে, মানে ইনফরমেশন একটা কনস্পিরেসি বলা যেতে পারে, থিওরি একটা আছে যে এই যে বিষয়টা পুরো এটা কার দেখরেখে হতো? জাহানারার দেখরেখে। জাহানারা ব্যাপারটাকে ম্যানেজ করতেন অন বিহাফ অফ শাহজাহান। বাপরে, দিস ইজ ভেরি মানে খুবই স্ক্যান্ডালাস। হ্যাঁ শুধু স্ক্যান্ডালাস এখানে থামছে না, থিওরি এটাও আছে যে এই সময় মুমতাজের পরে সম্ভবত শাহজাহানের জাহানারার সাথে একটা ইনসেস্চুয়াস রিলেশনশিপ তৈরি হয়। বাপরে, কনস্পিরেসি থিওরি। শাহজাহান এটার কোনো পুষ্টি নেই, সুতরাং এটাকে কনস্পিরেসি থিওরি বলবো আমরা। তবে যেটা সত্য সেটা হচ্ছে যে জাহানারা এবং শাহজাহানের প্রচণ্ড ভালো সম্পর্ক ছিল। শাহজাহান মুমতাজের পরে জাহানারার উপরে প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। ঠিক। এবং জাহানারা একজন প্রচণ্ড মহিয়সী একজন মহিলা, খুবই ট্যালেন্টেড সব বিষয়ে, এবং তার সাথে সুফিজমে তার প্রচণ্ড ইন্টারেস্ট। আবার এই জাহানারা আবার খুব মদ্যপান পছন্দ করতেন, মানে পার্টি হতো তার নিজস্ব মহলে আর কি, সাংঘাতিক রকম। রাত্রিবেলা টোলে পড়ে যাচ্ছেন, তাকে ধরে ধরে ঘরে নিয়ে যেতে হতো, এরকম সমস্ত ঘটনা রয়েছে আর কি। এবং সম্ভবত কিছু জাহানারা এবং পরে রশনারার ক্ষেত্রেও এনারাও নাকি সিক্রেট অর্জি অর্গানাইজ করতেন আর কি, এরকম কনস্পিরেসি থিওরি আছে। এটা তো হ্যাঁ অনেকেই বলেছেন। তাহলে হ্যাঁ ওই আর কি কনস্পিরেসি থিওরি অনেকে বললে আবার পরে বলেন, ক্রনিকলাররাই অনেকে বলেছেন। বেশ, কিন্তু অবভিয়াসলি জাহানারা প্রচণ্ড মহিয়সী ট্যালেন্টেড একজন মহিলা ছিলেন। বেশ। এবং জাহানারার সাথে শাহজাহানের প্রচণ্ড ভালো সম্পর্ক ছিল। রয়্যাল সিল যেটা ফরমানের উপরে যে সিলটা, সেটা জাহানারার অধীনে থাকতো, এতটা ভরসা করতেন। তার মানে বিরাট পাওয়ার এটা। শাহজাহান এতটাই ভরসা করতেন জাহানারাকে। জাহানারার একটা অগ্নিকাণ্ডে মানে খুব ক্ষতি হয় ওনার, মানে ফিরছেন বাড়িতে রাত্রিবেলায়, মদ্যপ কিনা জানা যায়নি, কিন্তু ওনার কাপড়ে আগুন লেগে যায়, সেখান থেকে উনি অনেকটা পুড়ে যান। অনেক চেষ্টা করার পরে সেটা ঠিক হয় আর কি। এটা এবং তখন দারাশিকোও খুব তাকে হেল্প করেন, যে কারণে জাহানারার সাথে দারাশিকোর একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, এবার শাহজাহান বললে আর দুটো জিনিস মনে হয়। ময়ূর সিংহাসন, একদম ময়ূর সিংহাসন। সে সময় একটা শাহজাহানের ইচ্ছা হয় যে একটা সিংহাসনের মতো সিংহাসন বানাতে হবে। সেই সময় ময়ূর সিংহাসন বানাতে কত খরচা হয়েছে বলে তোর মনে হয়? এই রে, খুবই মুশকিল, মানে একটু বেশি বলবো। সেই সময় বেশি বলে একটু 1 কোটি টাকা, 4 কোটি টাকা খরচা হয়েছিল ময়ূর সিংহাসন বানাতে। সেই সময় 4 কোটি টাকা, মানে ভাবা যাচ্ছে। পুরো সোনার তো ব্যাপারটা। এবং তার মধ্যে মুঘল সাম্রাজ্যের যা বাবরের সময় থেকে যা সমস্ত রত্ন ছিল সব লাগানো হয়েছিল ওখানে। এবং ইউরোপিয়ান ট্রাভেলাররা সে সময় লিখেছেন যে এরকম একটা সিংহাসন পৃথিবীর ইতিহাসে কখনো তৈরি হয়ওনি, হবেও না। ময়ূর সিংহাসনটা এখন আছে কোথায়? ময়ূর সিংহাসন নাদির শাহ আক্রমণ করে ময়ূর সিংহাসনটাকে নিয়ে গেছিলেন ইন্ডিয়া থেকে, এবং তারপর ওটাকে ভেঙে ফেলেন, কারণ প্রচুর রত্ন, প্রচুর সোনা। তো ময়ূর সিংহাসন ইনট্যাক্ট অবস্থায় কোথাও নেই। খারাপ। টার্কির একটা মিউজিয়ামে একটা সিংহাসন রাখা আছে, যেটা বলা হয় যে এটা সম্ভবত ময়ূর সিংহাসনের একটা পার্ট। সেই সময় যদি ব্লগার্সরা থাকতো রে, কত ভালো হতো। এই দেখুন ময়ূর সিংহাসন বলে রেকর্ড করে নিত, আমরা দেখতে পেতাম। শাহজাহান সেই সময় শুধু ময়ূর সিংহাসন, শাহজাহান ছিলেন সেই সময়
পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষ, হুম। ওয়েলদিয়েস্ট হিউম্যান বিং। এবার সেটার কারণ তো একটা হলো অলরেডি মুঘল সাম্রাজ্যের প্রতিপত্তি বেড়েছে এবং সেখানে লুটতরাজও নিশ্চয়ই আছে, সেখানে প্রচুর লুটফুট হয়েছে এবং তাতে মুঘল সাম্রাজ্যেরই যে ওভারঅল ওয়েলথটা সেটার আরও বাড়িয়েছেন শাহজাহান। এটা নিশ্চয়ই বুঝতে হবে একটা জিনিস, যে মুঘলরা কিন্তু প্রচণ্ড বড়লোক ছিলেন, ভারতবর্ষ বড়লোক ছিল না। হুম। কারণ এটা দেখা যাচ্ছে যে একদিকে যেমন এই মুঘল ঐশ্বর্য, তেমনি প্রচণ্ড গরিবভাবে মানুষজন রয়েছেন। কারণ মুঘলদের যে ঐশ্বর্যটা সেটা এসছে এই সমস্ত মানুষদের থেকেই। ট্যাক্স কালেকশন, তাদের থেকে লুটতরাজ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কাজে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ ছিল, যেটা আরেকটা কারণ মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে মানে পতনের দিকে, শাহজাহানের সময় থেকেই তো পতন বলতে পারি আমরা, শুরু হয়ে যায়। আচ্ছা, শাহজাহান আরও অনেক আর্কিটেকচার বানিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে শাহজাহান তো ক্যাপিটাল চেঞ্জ করলেন, দিল্লিতে নিয়ে এলেন আগ্রা থেকে শাহজাহানাবাদ, যেখানে দিওয়ানে খাস শাহজাহানাবাদের তৈরি হলো, বিরাট ব্যাপার। এইখানে একটা ট্রিভিয়া, কর ফিরদৌস বর রুয়ে জমিনস্ত হামি আস্তো হামি আস্ত, কার ব্যাপারে বলা হয়? বলা তো হয় কাশ্মীরের ব্যাপারে। কে লিখেছেন? মানে আমি যতদূর শুনেছি সেটা হলো আমির খুসরু। রাইট, এটাই সবাই জানেন তো। দুটো ইনফরমেশন, আমির খুসরু নিজের জীবনে কাশ্মীর যাননি। আচ্ছা, বাহ, দুর্দান্ত। তার মানে বুঝলাম। তারপর সেকেন্ড ইনফরমেশনটা, আমির খুসরুর যত দিওয়ান পাওয়া গেছে তার কোথাও এটা লেখা নেই। তার মানে এটা আমির খুসরু লেখাই না? এটা প্রথমবার লেখা হয়েছিল শাহজাহানের আমলে দিওয়ানে খাসে, দিল্লির দিওয়ানে খাসে এটা লেখা রয়েছে একমাত্র, মানে প্রথম লেখা হয়েছিল। তো দিল্লির দিওয়ানে খাসে যদি লেখা হয়ে থাকে তাহলে তো দিওয়ানে খাসের জন্য লেখা হতে পারে। এটা দিওয়ানে খাসের জন্য লেখা হয়েছিল। পরে শাহজাহানের বিভিন্ন ওই সম্ভবত শালিমার গার্ডেন বা কিছু একটা কাশ্মীরে তৈরি হয়, সেখানেও এটা লেখা হয়। যখন দিওয়ানে খাস, এবার একটা এই বইটাতে নেই, এটার আমি তারপরে রিসার্চ শুরু করলাম ব্যাপারটা কি। এটাতে জানা গেল সেটা হচ্ছে যে এই জিনিসটা লিখেছিলেন শাহজাহানের একজন লাইব্রেরিয়ান, যিনি কাশ্মীরের লোক। আচ্ছা। এবং তিনি লিখেছিলেন যে দিওয়ানে খাস এমন তৈরি হয়েছে, আমির খুসরু থাকলে বলতেন যে গর ফিরদৌস বর রুয়ে জমিনস্ত হামি আস্তো হামি আস্তো হামি আস্ত। মানে স্বর্গ যদি পৃথিবীতে কোথাও থাকে সেটা এখানে, সেটা এখানে, সেটা এখানে। তো কাজেই আমির খুসরুকে এটা ডেডিকেট করা হলো, নাকি এটা একটা আমির খুসরুর লেখা যেটা কোনোদিনও ছাপা হয়নি, মানে কোনো দিওয়ানে স্থান পায়নি? দিওয়ান মানে বেসিক্যালি কবিতার বই আর কি, পাণ্ডুলিপি, সেটা আমরা জানি না। তবে আমির খুসরু কাশ্মীরের ব্যাপারে এটা কখনো বলেননি, শাহজাহানও বলেননি। কাশ্মীরের ব্যাপারে কথাটাই নয়, কথাটা দিওয়ানে খাসের ব্যাপারে। যদি আরেকটু ব্রড করা যায় তাহলে দিল্লির ব্যাপারে। কাজে ভূস্বর্গ, কাশ্মীর অনেক সুন্দর সেটা বলছি না, কিন্তু ভূস্বর্গ যদি মুঘলদের হিসেব মতো হয় সেটা দিল্লি, কাশ্মীর নয়। তা লোকটা যে কাশ্মীরের ছিল তার কোনো ইয়ে নেই, তার কোনো রেফারেন্স নেই যে আমি ওর যেহেতু কাশ্মীরকে দেখে দ্যাট ইজ দ্য অনলি কাশ্মীর কানেকশন। দ্যাট ইজ দ্য অনলি কাশ্মীর কানেকশন। এটা তারপরে কোন সময় গিয়ে কাশ্মীরের জন্য ইউজ হওয়া শুরু করে সেটাও আমরা জানি না। দেখ, ব্যাপারটা হলো একটা লাইন, অবভিয়াসলি একটা লাইন, সে লাইনটার যা মানে সে মানেটাকে কোনো একটা পয়েন্টে, কারণ তুই যে বললি শালিমার গার্ডেন বা কিছু একটা তৈরি হয়েছিল, সেখানেও লেখা হয়েছিল সম্ভবত, কারণ লেখাটা এখন আর নেই। সম্ভবত যদি লেখা হয়ে থাকে তাহলে এটাও হতে পারে যে পরবর্তীতে কারো মনে হয়েছে দিস ফিটস ভেরি ওয়েল ফর কাশ্মীর, সেই কারণেই সেটা হতেই পারে। তবে এটা আমির খুসরু করেননি, আমির খুসরু করেননি। হ্যাঁ, এই দুটো জিনিস। আর দিওয়ানে খাসে কিন্তু লেখা রয়েছে, এটা বেশ ওই জায়গাটা যখন তৈরি হলো তখন এটা লেখা রয়েছে। তো আমরা বলেছিলাম জাহাঙ্গীর সময় থেকেই রিলিজিয়াস টলারেন্সটা একটু কমতে আরম্ভ করেছে, শাহজাহানের সময় সেটা আরও কমে। যেমন নতুন করে কোনো মন্দির বানানো যাবে না, এই ফরমানটা চালু হয় যে পুরনো মন্দির আছে যেটা আছে, নতুন করে কোনো মন্দির বানানো যাবে না, এবং যে মন্দিরগুলো একটু ভেঙে পড়ছে সেগুলোকে মেরামতিও করা যাবে না। তার মানে টলারেন্সটা আরেকটু কমছে। এই ধরনের যারা নতুন আছে, এই নতুন কথাটা খুব মানে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। নতুন মানে কি? আমার আমলের নতুন, নাকি মুঘল সাম্রাজ্যের নতুন, নাকি ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের নতুন?
এটা শাহজাহান এবং অরঙ্গজেব বিভিন্নভাবে এটাকে ইন্টারপ্রেট করেছেন। যেমন বেনারসের ৭৬খানা মন্দির নাকি সে সময় ভাঙা হয়, সেটা কি নতুন বিল্ডিং বলে ভাঙা হয়েছিল নাকি এর সময়ের অনেক আগের, কিন্তু সেটা নিউ টেম্পল আর কি মনে হচ্ছে, সেই জন্য ভাঙা হচ্ছে, সেটা আমরা জানি না। নিউ ফাউন্ড হতে পারে, নিউ ফাউন্ডও হতে পারে। কাশ্মীরে হ্যাঁ, কাশ্মীরে যেমন হিন্দু এবং মুসলিম দুটো কমিউনিটি ছিল এবং ইন্টার ম্যারেজ প্রচণ্ড হতো ওখানে, দুরকমই, হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের বিয়ে, মুসলিম ছেলের সাথে হিন্দু মেয়ের বিয়ে। শাহজাহান বললেন যে না, হিন্দু মেয়েকে বিয়ে করে মুসলিম ছেলেরা আনতে পারবে, কিন্তু উল্টোটা হবে না, উল্টোটা ব্যান করে দেওয়া হলো। তারপর যেমন সেই সময় থেকে এটা শুরু হলো যে যদি প্রিজনার অফ ওয়ার যারা হবে তাদেরকে দুটো অপশন দেওয়া হবে, ইয়া তো মত ইয়া ফির ইসলাম। ও, তার মানে হ্যাঁ, মানে তখন ব্যাপারটা আরেকটু ধর্মান্ধতার দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, একটু ধর্মান্ধতাটা তো ছিলই, আর একটু স্ট্রং অর্থোডক্স হচ্ছে। হ্যাঁ, আকবর থেকে জাহাঙ্গীরে একটু কম, যেহেতু জাহাঙ্গীরের কিছু আসতো যেত না ধর্ম নিয়ে, শাহজাহানের সময় আর একটু বেশি। তার আরেকটা কারণ অরঙ্গজেব। যেমন ওরছাতে যখন তারা লড়াই করেন অরঙ্গজেবের আন্ডারে এবং পরে গিয়ে শাহজাহান জয়েন করেন, ওরছার যখন দখল হলো তখন সেখানে পুরনো একটি মন্দির ছিল, সেই মন্দিরটাকে ভেঙে সেখানে মসজিদ বানানো হয়। এটা শাহজাহানের আমলেই হয়, কিন্তু অরঙ্গজেবের অনেক অনুপ্রেরণা ছিল তার পেছনে। শেষের দিকে শাহজাহানে যখন উনি দারাশিকোর খুব কাছাকাছি, তখন দারাশিকোর কথা শুনে অনেক বেশি রিলিজিয়াস টলারেন্স এসছিল শাহজাহানের মধ্যে। আচ্ছা, দারাশিকোর আবার এটা ছিল, দারাশিকো তো আমরা আসবোই সম্ভবত নেক্সট এপিসোডে, তখন আমরা দেখবো যে দারাশিকো আকবরের থেকেও ওপরে ছিলেন। বেশ, এখনই বলিস না, পরে আমরা ক্লিফহ্যাঙ্গার। এই সময় দাক্ষিণাত্যে আবার সমস্যা তৈরি হচ্ছে। শাহজি ভোসলে মানে শিবাজির বাবা, উনি উঠে আসছেন একজন মারাঠা হিসেবে। তো গোলকোন্ডা, বিজাপুর, এই সমস্ত রাজ্যগুলোতে যুদ্ধ চলছে এবং অরঙ্গজেবকে পাঠানো হচ্ছে লিড করতে। আমরা দেখতে পাবো মানে দেখতে পাচ্ছি আর কি যে শাহজাহান অরঙ্গজেবকে পাঠাচ্ছেন দাক্ষিণাত্য সামলানোর জন্য। বেশ, কিন্তু শাহজাহানের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট লিগেসি সেটা, আচ্ছা গোলকোন্ডা বিজাপুরটা একটু বলে নিই, তারপরে এই লিগেসিতে ফিরব। গোলকোন্ডায় রাজা যিনি ছিলেন মুসলিম বাহমানি সুলতানের, সেই সময় গোলকোন্ডায় আরেকটা মানুষ খুব ধনী ব্যবসায়ী হয়ে ওঠে, তার নাম হচ্ছে মীর জুমলা বা জুমলা। বেশ, হ্যাঁ, কারণ ওখানে উনি বেসিক্যালি ট্রেডার ছিলেন। ওখানে তো গোলকোন্ডার যেটা হায়দ্রাবাদে এখন, তার আশেপাশে তো ডায়মন্ড মাইন, গোল্ড মাইন রয়েছে, ট্রেড হয়, মাসুলিপট্টনম ছিল, পোর্ট, বিরাট বড় লোক। তো মীর জুমলা বিরাট বড় লোক হয়ে উঠলেন এবং সম্ভবত তিনি কোনো মানে কি যেন বলে, গুপ্তধন পেয়েছিলেন যখন উনি, এবং আচ্ছা অরঙ্গজেবের সাথে এবং রাজাদের সাথে মিলে উনি কাজটা করছেন, ঠিক আছে। বড় মার্চেন্ট, তার টাকা তো দরকার রাজারও। এবার তার যে টাকা আছে সে দেশে প্রাইভেট আর্মি তৈরি করেছে, সেই প্রাইভেট আর্মি রাজা ইউজ করছেন, কাজে যুদ্ধের সময় দুজন ফোর্স একসাথে যাচ্ছে। তো কর্ণাটকে গেলেন গোলকোন্ডার রাজা, সেখানে একটা জায়গায় নাকি মীর জুমলা অনেক গুপ্ত ধন পেয়েছিলেন। গুপ্ত মানে ফোর্টে নয়, একটা মন্দিরের তলায়। আচ্ছা, মন্দিরের তলায় ওই রাজবংশের যা সমস্ত সম্পদ সেগুলো নাকি মীর জুমলা পেয়েছেন, তাতে উনি আলো ফুলো ফেপে উঠলেন। সে সময় মীর জুমলা হয়ে ওঠেন ভারতবর্ষের সবচেয়ে ধনী মানুষ। দেখ, একজন অরঙ্গজেবের উঠে আসার জন্য একটা মীর জুমলার প্রয়োজন পড়ে। হ্যাঁ, ব্যাস এইটুকু বলাই যথেষ্ট। ব্যাস, তারপরে এবার এই মীর জুমলার ছেলে বড় বড়ে বাপকে বিগড়ে বেটে, সে সম্রাটের সামনে নেশা টেশা করে বমি টমি করে দিয়েছে কার্পেটের মধ্যে। তো তাকে ধরা হলো, অ্যারেস্ট করা হলো। বাঁচার জন্য মীর জুমলা গেলেন অরঙ্গজেবের কাছে, কারণ অরঙ্গজেব গোলকোন্ডা আক্রমণ করবেন। আচ্ছা, অলরেডি যে রাজা আছে তাকে পরাজিত করবেন বলেই ভাবা হচ্ছে। হ্যাঁ, তো মীর জুমলার সাথে অরঙ্গজেবের এই যে একটা বন্ধুত্ব তৈরি হলো, এটা সারা জীবন থাকলো। ওই বললাম যে ওই অনেক বন্ধুত্বই আমরা জানি সারা জীবন থাকবে হয়তো। হ্যাঁ, তো অরঙ্গজেব কি করলেন যে একে অফিসার বানিয়ে দিলেন মীর জুমলাকে। এবার অফিসার হয়ে তাকে এবং তার ছেলেকে, এরা এখন মুঘল অফিসার, তো তাদেরকে তো অ্যারেস্ট করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, এইভাবে বাঁচিয়ে দিলেন।
এবং মীর জুমলা এবং অরঙ্গজেব মিলে গোলকোন্ডা জিতলেন এগেইনস্ট শাহজাহানস মানে অর্ডার। শাহজাহান বলেছিলেন মৈত্রী করো ওদের সাথে, ওদেরকে আমাদের আন্ডারে নিয়ে এসো, আমরা পুরোপুরি ডিরেক্টলি ওখানে রুল করব না, ওরা ট্যাক্স পাঠালেই তো হলো। হ্যাঁ মানে রাজ্য আর কি, মানে অঙ্গরাজ্য টাইপের করতে চাই। হ্যাঁ, যেটা তখন অনেক রাজ্যের ক্ষেত্রেই হতো, পুরো রাজপুতানা ওইভাবেই ছিল। তো কিন্তু অরঙ্গজেব এবং মীর জুমলা কিন্তু গোলকোন্ডা লুট করলেন, আক্রমণ করলেন ডিরেক্ট, লুট আক্রমণ এবং লুট, বিজাপুর এভাবেই লুট হলো। তো হ্যাঁ, তো এই করে শাহজাহান এইসব যখন করছেন, কথার খিলাফে গিয়ে যখন দাক্ষিণাত্যে এই সমস্ত করে বেড়াচ্ছেন অরঙ্গজেব, সেই সময় শাহজাহানের একটু রাগ হয়েছে অরঙ্গজেবের প্রতি। অরঙ্গজেবের সাথে শাহজাহানের সম্পর্ক তিক্ত হওয়া শুরু হয়, বরং দারা শিকো অনেক বেশি কাছের মানুষ শাহজাহানের। আমরা একটু ফেলে এসেছি জাহাঙ্গীরের সময় কান্দাহার। হ্যাঁ হ্যাঁ, কান্দাহারে গেছিল বা বলা হয়েছিল যে কান্দাহার আক্রমণ করতে, কিন্তু করেনি। হ্যাঁ, তো কান্দাহারে এরা যায় এবং গিয়ে ওখানকার যে গভর্নর তাকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলে। পারস্যের ওরা আবার আসে, আবার একটা যুদ্ধ তৈরি হয়, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। শাহজাহান নিজে যান না যুদ্ধে, কিন্তু দারা শিকোকে পাঠান, দারা শিকো হেরে যায়। অরঙ্গজেব দুবার যান, হেরে যান। এবং এই কান্দাহার যুদ্ধ শাহজাহানের কাছে একটা প্রেস্টিজ প্রজেক্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, এতটাই যে অ্যানুয়াল যা ইনকাম হতো মুঘল সাম্রাজ্যে, তার অর্ধেকটা চলে যেত কান্দাহার যুদ্ধে, এবং এটা অনেক দিন ধরে চলছে, বহুদিন ধরে চলেছে। শেষ পর্যন্তও শাহজাহান জিততে পারেননি। যখন তৃতীয়বার বা চতুর্থবার অরঙ্গজেব ফিরে চলে এলেন, তখন এটাও একটা কারণ অরঙ্গজেবের সাথে সম্পর্ক তিক্ত হওয়ার জন্যে, যে তুমি পারলে না আমার স্বপ্ন পূরণ করতে, তুমি দাক্ষিণাত্যেই চলে যাও। এবং শাহজাহান ভেঙে পড়লেন এবং অসুস্থও হয়ে পড়লেন। সেই অসুস্থতার পেছনে একটা থিওরি এটাও যে সম্ভবত উনি খুব বেশি পরিমাণে অ্যাফ্রোডেসিয়া খেয়ে ফেলেছিলেন, কারণ তখন ওনার বয়স 58 বছর, তবুও তিনি যৌবন ধরে রাখতে চাইছেন। তো কাজেই অসুস্থতাটা এমন পর্যায়ে পৌঁছলো যে গুজব ছড়িয়ে গেল যে শাহজাহান মারা গেছেন। কারণ সেই সময়ও এটা নিয়ম ছিল যে প্রতিদিন সকালবেলা এসে, এখনকার মতো মিডিয়া তো ছিল না, হ্যাঁ, তো কি করে জানবে যে সম্রাট আছেন কি নেই বা কি ব্যাপার, প্রতিদিন এসে দরবার একটা ঝাড়খাতে উনি নিজে দেখা দিতেন যে আমি আছি, যে সম্রাটই থাকতেন। শাহজাহান বেশ কিছুদিন আসছেন না এবং অসুস্থতার খবর জানা গেছে, কাজেই গুজব চাউর হয়ে গেল যে শাহজাহান মারা গেছেন। এই যে গুজব চাউর হয়ে গেল, সেটাতে 3 ছেলে নিজের নিজের জায়গা থেকে প্রমাদ গুনলেন যে এবার তাহলে তো সিংহাসনের লড়াই, গেম অফ থ্রোন। যদিও জাহানারা এবং দারা শিকোর শুশ্রূষায় শাহজাহান অনেকটা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু মূলত তখন থেকে সরকারটা আর কি, রাজত্বটা দারা শিকোই সামলাচ্ছেন। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, এখানে একটা প্রশ্ন করবো ভাবছি অনেকক্ষণ ধরে। দারা শুকো না দারা শিকো? দারা শিকো। দারা শুকো বলা হয় কেন? ভুল বলা হয়। ও আচ্ছা, ঠিক আছে। দারা শিকো, হ্যাঁ। হ্যাঁ, তো দারা শিকো এবং জাহানারা মিলে খুব যত্ন করলেন এবং শাহজাহান সুস্থ হয়ে উঠলেন, কিন্তু মানে মারা গেলেন না, কিন্তু অসুস্থ অবস্থায়, এবং দারা শিকোকে দিয়ে দিলেন যে তুমি সামলাও অন মাই বিহাফ। এটা একটা শাহজাহান কেন করেছিলেন আমরা জানি না, যে নমিনেটই তো করে দিতে পারতেন। হ্যাঁ, নমিনেট করেননি উনি, জাস্ট পাওয়ারটা ট্রান্সফার করেননি। এরপরে আমরা এটা শাহজাহানের শেষ, মানে এরপরে শাহজাহান আর কোনো বিরাট কিছু করেননি নিজের জীবনে। এর পরের যে মুঘল হিস্ট্রিটা, তার মূল পার্ট হচ্ছে এই 4 ছেলের মধ্যে যুদ্ধ, এবং কিভাবে অরঙ্গজেব সবাইকে হারিয়ে রাজা শেষ, সেইভাবে বলতে গেলে মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা। তারপরে মুঘল সাম্রাজ্য ছিল নিজের মতো করে আরো, হ্যাঁ, মানে 1857 অব্দি মুঘল সাম্রাজ্য তো ছিল, কিন্তু আমরা অরঙ্গজেবেই শেষ করি। প্রধানত অরঙ্গজেবই। শাহজাহান কবে মারা যায়? তারপর শাহজাহান তো আরো অনেক, অরঙ্গজেবের অধীনে তো উনি জেলে ছিল, মানে শাহজাহান তখনও আছে। হ্যাঁ। ও নাইস। এর আগের প্রত্যেকটা এপিসোডে আমরা দেখেছি মরে যাওয়ার পর বাকিটা হচ্ছে,
শাহজাহানের ক্ষেত্রে নয়, শাহজাহানের ক্ষেত্রে একেবারেই নয়। হ্যাঁ, প্লট টুইস্ট না থাকলে আর মজা কি? শাহজাহানের ক্ষেত্রে ওটাই যে শাহজাহান মৃত্যু পথযাত্রী যখন হয়ে গেছেন, মৃত্যু প্রায় হয়েছিলেন অসুস্থ হয়ে, তখনই এই 4জন ছেলের মধ্যে যুদ্ধটা শুরু হয়ে যায়। না তাহলে তো বাকি এপিসোডের মধ্যে হয়ে যাবে, প্লট টুইস্টটা কোথায় থাকবে, তাই না? এখানে একটা প্লট টুইস্ট আছে, তো আমরা এখানেই আপাতত এই গল্পটা শেষ করতে পারি। শুধু ক্লিফহ্যাঙ্গার নয়, আমরা কনটেক্সটটা দিয়ে রাখি যে দারাশিকো দিল্লিতে রয়েছেন, শাহজাহানের একদম কাছে, তিনি রাজত্ব সামলাচ্ছেন এবং বোঝা যাচ্ছে যে শাহজাহান দারাশিকোকেই রাজত্বটা দিয়ে যাবেন। অরঙ্গজেব দাক্ষিণাত্যে, শাহ সুজা বাংলায়, আর মুরাদ বখশ গুজরাতে। এই 3জন একযোগে আসবেন দারাশিকোর উপরে আক্রমণ করতে এবং নিজেরা সম্রাট হয়ে বসতে। এর মধ্যে সবচেয়ে দুর্বল যুদ্ধের দিক থেকে অরঙ্গজেব। বেশ, তাহলে লাস্ট সিন বলি, মজা। এটা হলো লাস্ট সিনটা হলো যে দারাশিকো সিংহাসনে বসে আছেন, তিনি হয়তো কোনো একটা অর্ডার দিচ্ছেন, আর পাশ থেকে কেউ একটা বলছে, মানে কোনো একটা আমির ওমরা আর কি, পাশ থেকে বলছে দারাশিকো তো সব করছে, 3 ভাইয়ের কি খবর? কাট টু ডিরেক্ট দেখা গেলো অরঙ্গজেব কোথাও একটা বসে আছেন এবং তার একজন অমিরের সঙ্গে একটা কনস্পিরেসি করছেন, অ্যাট দ্য সেম টাইম 3জন কনস্পিরেসি করছেন এবং একদম একসাথে, ধরে নিলাম ফর সিনেম্যাটিক লিবার্টি, একসাথে 3জনের সৈন্য দল রওনা দিল টুয়ার্ডস মানে দিল্লি, অ্যান্ড এখানেই এপিসোড শেষ হলো। সিনেম্যাটিক লিবার্টি না, এক্স্যাক্টলি দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। কারেক্ট আছে, তাহলে একদম কারেক্ট আছে। তাহলে আমরা এই ক্লিফ হ্যাঙ্গারে এবার রওনা তো দিল, এরপর কি হলো পরের এপিসোডে জানবো। আশা করি আজকের গল্পটাও আপনাদের ততটাই, মানে গল্পটা বলছি কারণ আমরা গল্পের মতো করেই দেখছি বিষয়টা। আজকের ঐতিহাসিক গল্প যদি বলতে হয়, বা ইতিহাসের একটা পার্ট যেটাকে আমরা গল্পের মতো বললাম বা বলার চেষ্টা করলাম বা শোনার চেষ্টা করলাম আমি, প্রেমাশিস খুবই সুন্দর করে গল্পের মতো করেই বললো। সো আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। আশা করি আপনাদের এপিসোডটা ভালো লেগেছে, কেমন লেগেছে সেটা অবশ্যই নিজে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম নতুন নতুন ইনফরমেশন বা নলেজ প্রতিদিনই একটা এপিসোডে প্রেমাশিস নিয়ে আসবে আমাদের জন্য, এবং আমরা আস্তে আস্তে বিভিন্ন রকম নলেজ থ্রু দিস পডকাস্ট পেতেই থাকবো। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা সবসময় বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।